Welcome to Sinova, where learning becomes an adventure. Let's learn with fun. Learn with Sinova. So, hello namaste and welcome back to our YouTube channel Sinova. আর আমাদের এই YouTube চ্যানেলে আমরা নিয়ে চলে এসেছি চলতরিতের প্লেলিস্ট, যেখানে আমরা কমপ্লিট চলতরিত একদম ডিটেলসে এবং ফুললি কনসেপচুয়ালি কিন্তু আমরা কভার করছি। এটা আমাদের চলতরিতের লেকচার নাম্বার 2, যেখানে আমরা লেকচার নাম্বার 1 এ স্থির তড়িতের বেশ কিছু কনসেপ্ট আমরা ডিসকাস করেছিলাম। আধান কি, কুলম্বের সূত্র কি, সেগুলো সম্পর্কে বিশদে আমরা আলোচনা করেছিলাম। তার থেকে কি কি নিউমেরিক্যালস আসতে পারে সেগুলোও কিন্তু একদম ডিটেলসে সলভ করেছিলাম। আজকে আমাদের চলতরিতের পালা 2, যেখানে কিন্তু আমরা আরো বেশ ইন্টারেস্টিং এবং কনসেপচুয়াল জিনিসগুলোকে টাচ করতে চলেছি এবং তার অ্যারাউন্ডে যত রকমের নিউমেরিক্যাল আসতে পারে, যে রকমের এমসিকিউ কোশ্চেন আসতে পারে, সমস্ত কিছু কিন্তু আজকের এই একটা সেশনের মধ্যেই আমরা ডিসকাস করতে চলেছি। তো এই সেশনটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে তোমার জন্য, যেখানে তুমি কিন্তু অনেক কিছু কনসেপচুয়ালি শিখবে এবং তার পাশাপাশি এই যে পুরো সিরিজটা আছে বা আমার ইউটিউব চ্যানেলে করানো যে কোনো চ্যাপ্টার, সেটা তোমরা এমনভাবে শিখবে যে এর বাইরে কিন্তু মাধ্যমিকে তোমাদের আর কিচ্ছু করা লাগবে না। আমি যা যা পড়াচ্ছি সেই নোটসগুলোকে ভালো করে ফলো করো, ক্লাসগুলো ভালো করে বোঝো এবং তারপরে আমি যে ডেলি প্র্যাকটিস কোশ্চেন শিট আমার টেলিগ্রাম চ্যানেলে ফ্রি অফ কস্ট প্রোভাইড করি, সেটাকে একবার সলভ করে ফেলো। তাহলে এর বাইরে তোমার আর কিচ্ছু করা লাগবে না। হ্যাঁ, আমি সবসময় একটা জিনিস রেকমেন্ড করবো যে তোমরা যে কোনো একটা টেক্সট বুক অন্তত পড়ে ফেলো, কারণ একটা টেক্সট বুক পড়ার রিডিং হ্যাবিট তোমার থাকা উচিত। ঠিক আছে, রিডিং হ্যাবিট যদি তোমার চলে যায় তাহলে কিন্তু তোমার পরবর্তীকালে বা এই সময়েও সেই জিনিসটা কিন্তু তোমার জন্য ক্ষতিকারক দেখা দেবে। কারণ এরপরেও তোমাদেরকে এনসিইআরটি পড়তে হবে, অন্যান্য বই পড়তে হবে, কোনো না কোনো ভাবে তোমাকে কিন্তু বই পড়ার একটা হ্যাবিট থাকা সবসময় প্রয়োজন পড়বে। ঠিক আছে, তাই একটা টেক্সট বুক আমি সবসময় পড়তে রেকমেন্ড করি। তাছাড়া আমার চ্যানেলে যা যা কন্টেন্ট দেওয়া হচ্ছে তার বাইরে তোমাকে আর কিচ্ছু দেখতে হবে না। ঠিক আছে, তাই এই চ্যানেলটা তোমার জন্য একটা ওয়ান স্টপ সলিউশন হতে চলেছে। তো চলো শুরু করা যাক দেরি না করে। তাহলে সবার প্রথমে আমরা আগের দিন যা যা পড়েছিলাম সেটাকে 5-7 মিনিটের মধ্যে একবার রিক্যাপ করে নেবো। ঠিক আছে, তাহলে সবার প্রথমে আগের দিন আমরা দেখেছিলাম যে আমাদের আধান কাকে বলে। তো আমরা দেখেছিলাম যে আধান হচ্ছে কোনো একটা পদার্থের একটা মৌলিক ধর্ম, যে ধর্মটা যদি একটা বস্তু বা পদার্থের মধ্যে থাকে তাহলে সে কি করতে পারবে, সেই বস্তুটা অন্য কাউকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারবে। ঠিক আছে, এই আকর্ষণ বা বিকর্ষণ করার এই যে শক্তিটা, তাকে আমি কি বলছি, তাকে বলছি যে এটা একটা তড়িৎ বল। ঠিক আছে, তাহলে ধরো আমি একটা তড়িৎগ্রস্ত বস্তু হয়ে গেছি। তড়িৎগ্রস্ত বস্তু মানে আমার মধ্যে আধান চলে এসছে, চার্জেস এসছে, আধান চলে এসছে। তাহলে কি হবে, তাহলে আমি অন্য কাউকে অ্যাট্রাক্ট করতে পারবো বা রিপেল করতে পারবো। অ্যাট্রাক্ট করা মানে কি আকর্ষণ করা, রিপেল করা মানে বিকর্ষণ করা। ঠিক আছে, এই আধানটা আমাদের জন্য দু প্রকারের। কি কি আমরা বললাম যে বিজ্ঞানী বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন তিনি দু রকম ভাগ করে দিলেন। একটা ধরনের আধানকে তিনি বললেন পজিটিভ, আর একটা ধরনের আধানকে তিনি বললেন নেগেটিভ। এইবার বাই কনভেনশন আমরা বললাম যে যেটা আমাদের নিউক্লিয়াসের ভিতরে থাকা প্রোটন আছে, সেই প্রোটনের আধানটাকে আমরা পজিটিভ বলে দিই, আর যেটা আমাদের ইলেকট্রন রয়েছে, যেগুলো নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন কক্ষর মধ্যে থাকে, তাদেরকে আমরা বলে দিই নেগেটিভ। তাহলে দুই প্রকারের আধান ছিল, তাদের নাম দিয়ে দিলাম আমি পজিটিভ অ্যান্ড নেগেটিভ। তারপর আমি বললাম যে প্রোটনের যে আধানটা আছে সেই প্রকৃতির আধানকে আমরা বলে দেবো পজিটিভ, আর ইলেকট্রনের যে আধানটা আছে তাদেরকে আমি বলে দেবো নেগেটিভ। ঠিক আছে, তাহলে আমাদের পরমাণুর মধ্যে তিনটেই কণা থাকে, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। প্রোটন আর নিউট্রন কোথায় থাকে, নিউক্লিয়াসের ভিতরে। তার মধ্যে প্রোটনটাই কিন্তু আমাদের তড়িৎগ্রস্ত। নিউট্রন কি, নিউট্রন হচ্ছে নিউট্রাল বা নিস্তড়িত, অর্থাৎ ওর মধ্যে কোনো আধান নেই। ঠিক আছে, কিন্তু প্রোটনের মধ্যে আধান রয়েছে। তাহলে প্রোটন কি, প্রোটন হচ্ছে আমাদের পজিটিভলি চার্জড। আর যদি আমি ইলেকট্রনের কথা বলি তাহলে ওটা কি, ওটা হচ্ছে নেগেটিভলি চার্জড পার্টিকেল। তাহলে ইলেকট্রন কি, আমাদের ঋণাত্মক আধান ধর্মী। আর আমি যদি প্রোটনের কথা বলি তাহলে সেটা ধনাত্মক আধান ধর্মী। কিন্তু নিউট্রন, তার কোনো আধান নেই, তার নিস্তড়িত কিন্তু প্রকৃতি। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা একটা জিনিস বলেছিলাম যে আমরা সবসময় কি হয়, ছেলে ছেলে পছন্দ না, মেয়ে মেয়ে পছন্দ না, বাট ছেলে মেয়ে তাহলে কি হবে, আকর্ষণ হবে। তাহলে কি হবে, আমি সবসময় বলছি যে সমজাতীয় যখন আধান হবে এরাও একই রুলস ফলো করে। সমজাতীয় আধান যদি হয় তাহলে তারা বিকর্ষণ করবে, মানে একে অপর থেকে দূরে চলে যেতে চাইবে। যদি বিপরীতধর্মী আধান হয় তাহলে একে অপরের কাছে আসতে যাবে, মানে আকর্ষণ করবে একে অপরকে, তাই তো। তাহলে যদি প্রথমে প্লাস প্লাস থাকে তাহলে কি করবে, এই যে আমাদের প্লাসটা আছে এই প্লাস করলে তুই দূর চলে যেত, আবার এই প্লাস বলবে তুইও দূরে চলে যা। তাহলে এরা একে অপরকে বিকর্ষণ করছে, মানে একে অপরকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিতে চাইছে। ঠিক আছে, আচ্ছা যদি মাইনাস মাইনাস থাকে তাহলে কি হবে, এই মাইনাসকে বলবে তুই দূরে সরে যা, তো এই মাইনাসকে বলবে তুই দূরে সরে যা। তাহলে দুজন দুজনকে একে অপরের থেকে সেপারেট করার চেষ্টা করছে, এটাকেই বলে কি, রিপালসিভ ফোর্স দিয়ে তারা একে অপরের থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করছে। আর যদি কেউ পজিটিভ আর নেগেটিভ থাকে তাহলে কি হবে, বলবে আরে নেগেটিভ এসছে আমার পাড়ায়, আবার নেগেটিভ বলবে আরে পজিটিভ এসছে চলো আমরা কাছাকাছি আসি। তাহলে কি হবে, এই পজিটিভ কি করবে, এই নেগেটিভকে বলবে তুই আমার কাছে আয়, আর নেগেটিভ বলবে তুইও আমার কাছে আয়। তাহলে দুজন দুজনকে আকর্ষণ করার চেষ্টা করবে যাতে তারা কি পাশাপাশি কাছাকাছি আসতে পারে। ঠিক আছে, তাহলে আমি কি বলতে পারি, আমি বলতে পারি যে এই দুই ক্ষেত্রে কি ঘটছে, এই দুই ক্ষেত্রে ঘটছে হচ্ছে আমাদের বিকর্ষণ, বা আমাদের কি বলছি, আমি বলছি রিপালশন। এবং আর এই ক্ষেত্রে কি বলছে, যখন আমাদের বিষম জাতীয় আমাদের আধান আসছে তখন কি বলছি, তখন বলছি যে তাদের মধ্যে হবে হচ্ছে আমাদের আকর্ষণ বা অ্যাট্রাকশন, তাদের মধ্যে হবে আকর্ষণ বা অ্যাট্রাকশন। ঠিক আছে, আচ্ছা এইবার আমি যদি আধানের একক বলি তাহলে আমি আধানের একক কি বলেছিলাম,
আমি বলেছিলাম যে আমাদের যদি কখনো এসআই একক জানতে চাই তাহলে এসআই একক কি হবে, এসআই একক হবে আমাদের কুলম্ব। যদি সিজিএস একক জানতে চাই তাহলে আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম আগে একটা স্ট্যাট লাগিয়ে দাও, তাহলে কি হবে স্ট্যাট কুলম্ব। বা আমি কি বলেছিলাম, যেটা আমাদের আমাদের কি ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি, তার আগে ইএসইউ বসিয়ে দাও, তাহলে ইএসইউ আর ভৌত রাশিটা কি আধান, তাহলে কি হবে ইএসইউ আধান। বা এটাকেই আমি বলেছিলাম বিজ্ঞানী ফ্র্যাঙ্কলিনের নামে আমাদের করে দেওয়া হয়েছে কি ফ্র্যাঙ্কলিন, ঠিক আছে, ফ্র্যাঙ্কলিন, তাহলে তো এলটা ওখানে দেওয়ার দরকার ছিল না, ফ্র্যাঙ্কলিন, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল কি আমাদের সিজিএস একক, ঠিক আছে। এদের মধ্যে সম্পর্ক ছিল একটা, কি সম্পর্ক ছিল, আমি বলেছিলাম যে 1 কুলম্ব ইজ ইকুয়াল টু 3 ইন্টু 10⁹ ইএসইউ আধান, ঠিক আছে। তাহলে এটা আমাদের সম্পর্ক ছিল, ঠিক আছে। আচ্ছা, আধানের মাত্রা আমরা কি দেখেছিলাম, আমরা দেখেছিলাম যে আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি, এইটা আমাদের একটা ফর্মুলা, যে ফর্মুলাটা আমরা কি বলেছি যে যখন আমরা তড়িৎ প্রবাহ মাত্রা পড়বো তখন আমরা জানতে পারবো, তাই তো। এইবার আমি কি বলছি, আমি বলছি যে এর মধ্যে থেকে এই যে আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা, এটা একটা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি বা মৌলিক রাশি, কিউ হচ্ছে আমাদের আধান যার আমার কি মাত্রা বার করতে হবে, ঠিক আছে, এবং টিটা কি আমাদের সময়, তাহলে নিশ্চয়ই সময় দিয়ে আমি যদি তড়িৎ প্রবাহ মাত্রাকে গুণ করি তাহলেই হয়ে যাবে। তাহলে কিউ বা আধানের মাত্রাটা কি হবে, আধানের মাত্রা হবে আমাদের ক্যাপিটাল এ টি অথবা আমাদের কি হবে ক্যাপিটাল আই টি। কেন, কারণ আমাদের এই যে তড়িৎ প্রবাহ মাত্রা, তার আমি মাত্রাটাকে হয় ক্যাপিটাল এ ধরতে পারি, নয় আমি কি ধরতে পারি ক্যাপিটাল আই, এবং সময়ের যে মাত্রা সেটা হচ্ছে ক্যাপিটাল টি, ঠিক আছে। তো এগুলো আমরা আগের দিন পড়েছিলাম, আমি একটু রিভাইজ করে দিচ্ছি। তারপর আমি বললাম যে তুমি ধরো একটা দোকানে গেছো, দোকানে গিয়ে তুমি বলছো কাকা 1 প্যাকেট লেস দাও, তো দিয়ে দেবে। 2 প্যাকেট লেস দাও, দিয়ে দেবে। 3 প্যাকেট লেস দাও, দিয়ে দেবে। এরকম ভাবে তুমি বললে যে 2 লাখ প্যাকেট লেস দাও, সে কাকা না দিতে বললেও তোমাকে খোঁজ করে এনে দেওয়া যাবে, ঠিক আছে। একটা পুরো কোম্পানি তোমাকে বললো যে আমি ঠিক আছে 2 লাখ প্যাকেট চিপস দিয়ে দেবো, তাহলে তোমাকে এরকম 1 প্যাকেট 2 প্যাকেট 3 প্যাকেট 4 প্যাকেট 5 প্যাকেট 6 প্যাকেট এরকম প্যাকেট ওয়ালা কিন্তু তোমাকে কি দিতে পারবে, লেস দিতে পারবে। তার মানে এই যে তুমি সংখ্যাগুলো দেখছো এগুলো প্রত্যেকে কি, এগুলো প্রত্যেকে কিন্তু ভ্যালিড, ঠিক আছে। তাহলে এরা প্রত্যেকে কিন্তু ভ্যালিড, ঠিক আছে। কিন্তু তুমি দোকানে গিয়ে বললে কাকা 1.2 প্যাকেট লেস দাও, তো কাকা থাবড়া দেবে, বললে কাকা 2.5 প্যাকেট লেস দাও, 2.7 প্যাকেট লেস দাও, কাকা বলবে কি পাগল ফাগল হয়ে গেছে নাকি, -3 প্যাকেট লেস দাও, কাকা বলবে এক চড় মারবো, পরীক্ষার খাতায় তাহলে মাইনাসের নাম্বার আসবে। তাহলে কাকা কি বললো যে এগুলো হবে না, এগুলো ইনভ্যালিড, ঠিক আছে। তাহলে কাকা বললো আমার কাছে সব থেকে ছোট যে প্যাকেটটা আছে, যেটা আমি সব থেকে ছোট দিতে পারবো তোকে, সেটা হচ্ছে একটা প্যাকেট লেস, তাহলে এগুলো কিন্তু ইনভ্যালিড, এগুলো কিন্তু চলবে না, ঠিক আছে। তাহলে কাকার দোকানে যেরকম এগুলো চলে না, তেমনি ভাবেও আমি যদি কখনো আধানের কথা বলি, তাহলে আধান কখন ডেভেলপ হয়, যখন কারোর মধ্যে ইলেকট্রন বেশি আছে বা ইলেকট্রন আমি বের করে নিচ্ছি, ইলেকট্রনের ঘাটতি হচ্ছে। তার মানে ইলেকট্রনের সংখ্যার উপরেই ডিপেন্ড করছে কিন্তু আধান, কারণ প্রোটন তো আমি বের করতে পারবো না, তার প্রোটন আমি নিতে পারবো না, প্রোটন আমি দিতে পারবো না, তাহলে কাকে পারবো, ইলেকট্রন পারবো, ইলেকট্রন নিতে পারবো, ইলেকট্রন দিতে পারবো। তার মানে হয় একটা ইলেকট্রন দেবো চার্জ আসবে, একটা ইলেকট্রন নিয়ে নেবো চার্জ আসবে, দুটো ইলেকট্রন দেবো হতে পারে, দুটো ইলেকট্রন নিয়ে নেবো হতে পারবে। তাহলে এরকম ভাবে ইলেকট্রন দেওয়া নেওয়ার উপরেই কিন্তু ভিত্তি করে আমার কি আধানটা আসছে। তার মানে আমি বলতে পারি যে আমাদের যে আধান কিউ, সেটা প্লাস মাইনাস হতে পারে এন, এন হচ্ছে কি 1 2 3 4 5 6 7 8 এরকম এরকম পূর্ণ সংখ্যা, ইন্টু ই, ই মানে কি ইলেকট্রনের আধান। তাহলে এইটাই হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের আধানের কোয়ান্টায়ন, যেটা আমরা আগের দিন দেখেছিলাম, যেখানে এনটা কি হবে, এনটা হবে আমাদের একটা পূর্ণ সংখ্যা, যেটা কি 1 2 3 4 5 6 7 8 এরকম হবে। মানে একটা ইলেকট্রনকে আমরা আর ভাঙতে পারবো না, একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন, তিনটা ইলেকট্রন, চারটে ইলেকট্রন, এর সংখ্যাতেই আমাদের কিন্তু কি হবে, আমাদের আধানের পরিমাণ আসবে। তারপর আমরা দেখলাম যে আমাদের দুটো আধান পরস্পরকে আকর্ষণ বিকর্ষণ করে, আমরা একটু আগে বললাম যে পজিটিভ পজিটিভ হলে বিকর্ষণ করবে, নেগেটিভ নেগেটিভ হলে বিকর্ষণ করবে, পজিটিভ নেগেটিভ হলে তাহলে কি করবে, তাহলে তারা কিন্তু একে অপরকে আকর্ষণ করবে, ঠিক আছে। আই থিঙ্ক আমি 3টে বার ঠিকই বলেছি, ঠিক আছে। তো মধ্যে কথা কি, সমজাতীয় আধান হলে তাহলে তারা কি করবে, পরস্পরকে বিকর্ষণ করবে, আর বিষম জাতীয় বা আমাদের কি বিপরীত আধানযুক্ত আমাদের যদি পরস্পর আসে তাহলে কি করবে, তারা কিন্তু নিজেদেরকে আকর্ষণ করবে। এটা আমাদের মূল তথ্য। তা সবসময় কি সবাই একই রকমের তড়িৎ বল প্রয়োগ করবে, মানে একই পরিমাণে কি তারা আকর্ষণ বিকর্ষণ বল প্রয়োগ করবে, নিশ্চয়ই নয়। তারা কতটা দূরে আছে সেটা ডিপেন্ড করবে, তাদের মান কতটা আছে আধানের সেটার উপর ডিপেন্ড করবে। তাহলে এর উপরেই সূত্রটা কি ছিল আমাদের, কুলম্বের সূত্র, তাই তো। আমরা একদিন গানও শুনিয়েছিলাম একটা কাকার, কি যেন নাম ছিল, আর রামা মিউজিক বা এরকম কিছু একটা ছিল, ঠিক আছে। তো উনি বেশ ভালো গান টান বানায় এসবের উপর। তো ধরে নিই যে আমাদের দুটো এরকম বিন্দু আধান আছে, একটা Q1 একটা Q2, দুটো বিন্দু আধান মানে কি, এদের মধ্যবর্তী যে দূরত্ব আছে সেই দূরত্বের সাপেক্ষে তাদের আকারটা কিন্তু খুবই ছোট, ঠিক আছে। তাহলে এদের মধ্যবর্তী এই যে আমাদের সেন্টার থেকে আমি যদি একটা লাইন জয়েন করি, তাহলে সেই দূরত্বটা কত হবে, আমাদের r হবে। তাহলে এই পুরো দূরত্বটাকে, এই পুরো দূরত্বটা হচ্ছে তাদের r, ঠিক আছে। তাহলে এই ডিস্টেন্সটাকে, এই ডিস্টেন্সটা হচ্ছে r, ঠিক আছে। এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের r, ঠিক আছে। এইবার এরা কি করবে, একে অপরকে আমাদের আকর্ষণ বা বিকর্ষণ করতে পারবে। তাহলে আকর্ষণ করুক বিকর্ষণ করুক, তারা কিন্তু এই লাইন বরাবর হবে, ঠিক আছে। যদি এরা বিপরীত ধর্মী হয় তাহলে কি করবে, এরা পরস্পরকে বিকর্ষণ করবে। যদি এরা যদি একই ধর্মী হয় তাহলে কি পরস্পরকে বিকর্ষণ করবে। আর যদি এরা কি হয়, এরা আমাদের বিপরীত ধর্মী হয় তাহলে কি করবে, একে অপরকে আকর্ষণ করবে। তাহলে তখন তীর চিহ্ন কিরকম হবে, এরকম হবে। কিন্তু এই যে আমাদের তড়িৎ বলটা কাজ করছে, সেটা একটা লাইন অফ অ্যাকশনের দিয়ে কাজ করবে, যেটা একটা স্ট্রেট লাইন, ঠিক আছে। তাহলে এদের কেন্দ্র সংযোজকারী সরলরেখা বরাবরই কিন্তু আমাদের এই বলটা কাজ করবে, ঠিক আছে। তাহলে এইটা কি, এটা হচ্ছে আমাদের ফোর্স,
এখানেও যা ফোর্স কাজ করবে এখানেও তাই ফোর্স কাজ করবে, ঠিক আছে। তাই সবসময় কিন্তু আমাদের যে তড়িৎ বল সেটা কিন্তু দুজনের উপরে একই পরিমাণে কাজ করবে। তো আমরা বলছি যে এই যে আমাদের তড়িৎ বল সেটা কি কুলম্বের সূত্র অনুযায়ী সেই তড়িৎ বলটা আমাদের দুইটি বিন্দু যে আধান আছে সেই আধানের পরিমাণের গুণফলের সমানুপাতিক। তাছাড়া আমি কি বলছি, তাছাড়া আমি বলছি যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এই দুটো আমাদের কি কুলম্বের সূত্র ছিল। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এই দুটো আমাদের সূত্র। তাহলে এই দুটো সূত্রকে আমি যদি কম্বাইন করি তাহলে কি আসবে, তাহলে আমি জানি যে আমাদের দুই দিকেই কি আছে, আমাদের বাম দিকে একই জিনিস রয়েছে। তাহলে আমি সেটাকে তার মতো রাখতে পারি। তাহলে আমি বলতে পারি যে যৌগিক ভেদ প্রয়োগ করে এই দুটোর উপর যৌগিক ভেদ প্রয়োগ করছি। তাহলে কি হবে, বাম দিকেরটা বাম দিকের মতো থাকলো, ভ্যারিজেস ভ্যারিজেসের মতো আসলো, ডান দিকের কম্পোনেন্ট যে গুণ হয়ে যাবে। তাহলে Q1 Q2 ডিভাইডেড বাই R এর স্কোয়ার। তাহলে আমি জানি যে আমি কিন্তু এরকম ভাবে আমি কোনো অঙ্ক করতে পারি না। তাহলে আমাকে কি করতে হবে, F ইজ ইকুয়াল টু এই ভ্যারিজেস চিহ্ন তুলতে গেলে কি করতে হবে, একটা K ড্যাশ ধ্রুবক আনতে হবে। তারপর আসবে আমাদের কি Q1 Q2 ডিভাইডেড বাই R এর স্কোয়ার। তাহলে এইটা হয়ে গেছিল কিন্তু আমাদের কুলম্বের সূত্রের ফর্মুলা। তাহলে এই অবধি আমাদের পড়া হয়ে গেছিল। এরপর আমি বলছিলাম যে এই যে আমাদের ধ্রুবকটা আছে K ড্যাশ, এটা কিন্তু আমাদের মাধ্যমের প্রকৃতি, অর্থাৎ বায়ু মাধ্যম না জল মাধ্যম না শূন্য মাধ্যম না কাচ মাধ্যম না কোন মাধ্যম তার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। এবং তাছাড়া এই K ড্যাশ এর কিন্তু মানটা বদলাবে আমাদের কোন পদ্ধতিতে আমরা নির্ণয় করছি তার উপর নির্ভর করে। মানে ওটা আমাদের SI পদ্ধতি নাকি CGS পদ্ধতি সেটা কিন্তু আমাদের কাছে ম্যাটার করবে। যেটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে যদি আমাদের সবসময় প্রশ্ন আসবে সবসময় কি শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম দিয়ে, ঠিক আছে। তাছাড়া আমাদের আসার চান্সেস 99% নেই বললাম। তাহলে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম এটাই আমাদের 99% আসবে, তাছাড়া আসবে না সেটা আমি বললাম যে প্রায় 1% চান্স, যেটা অন্য কোনো মাধ্যমের জন্য আমি বলে দেবো সেটাও। তাহলে আমাদের যখন শূন্য বা বায়ু মাধ্যম বলবে তখন এসআই পদ্ধতিতে কে ড্যাশের মান কত হবে, কে ড্যাশের মান হবে হচ্ছে 1/4 পাই এপসাইলন নট, যার মানটা হচ্ছে 9 × 10⁹। এটা কি আমাদের এসআই পদ্ধতিতে মান, তাই তো। আচ্ছা, এখানে এই যে এপসাইলন নট এটা কি, এটা হচ্ছে আমাদের শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা, ঠিক আছে। আর সিজিএস ইউনিটে আমি কি বলবো যে কে ড্যাশের মান হচ্ছে 1। তাহলে এখানে তো কোনো চিন্তাই নেই, এখানে তাহলে ফর্মুলা কি হবে, এখানে ফর্মুলা হবে যে কে ড্যাশের মান লিখতে হবে না, তাহলে কি হবে F ইজ ইকুয়াল টু Q1 Q2 বাই R স্কোয়ার। কে ড্যাশ তো আমাদের 1, তাহলে লেখা না লেখা সমান। তাহলে কি হবে, এইটা হয়ে যাবে আমাদের সিজিএস এর ক্ষেত্রে আমাদের কি মান, ঠিক আছে। তাহলে এটা কখন হবে, এটা হবে আমাদের সিজিএস পদ্ধতিতে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি অন্য কোনো মাধ্যমে হয় এটা আমাদের আসার চান্স 1%। এটা কোথায় আসে, এটা দেখো তোমাদের এইচএস এ আসতে পারে, এটা তোমাদের জেইতে আসতে পারে, এটা তোমাদের নিটে আসতে পারে। হ্যাঁ, এবার কোনো স্কুলে দিয়ে দিতে পারে, ঠিক আছে, কারণ স্কুলে কিছু ক্ষেত্রে পাকামো করে একটু কঠিন টাইপের প্রশ্ন বা একটু হায়ার লেভেলের প্রশ্ন এগুলো দিয়ে দেয়, ঠিক আছে। বা তোমাদের কি রাইনমার্টিন সহায়িকাতে দেওয়া আছে। দেখো এই ক্ষেত্রে কি করব, এই ক্ষেত্রে আমাদের যে কে ড্যাশ আমি যদি এসআই পদ্ধতির কথা বলি তাহলে 1/4 পাই এপসাইলন নট বলতে পারবো না, কারণ আমি ওই এপসাইলন নটটাকে কি বললাম, শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের আমাদের কি তড়িৎভেদ্যতা। তাহলে এটা তো অন্য কোনো মাধ্যম, তাহলে আমাকে কি করতে হবে 4 পাই এপসাইলন এম। এখানে এপসাইলন এম মানে কি, এম ফর মিডিয়াম, তার মানে অন্য কোনো মাধ্যমের আমাদের কি তড়িৎভেদ্যতা। তাহলে এই ক্ষেত্রে আমাদের অন্য কোনো মাধ্যমের যে তড়িৎভেদ্যতা তার ফর্মুলা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক ইনটু আমাদের কি ওই যে শূন্য স্থান বা বায়ু মাধ্যমের যে আমাদের কি তড়িৎভেদ্যতা ছিল তার গুণফল, যেটার মানটা হচ্ছে 8.85 × 10⁻12, ঠিক আছে। এটাও আসার চান্সেস কম আছে, বাট মনে রাখতে পারো, এমনিও তোমাদের 12 গিয়ে মনে রাখতে হবে। তারপর হচ্ছে সিজিএস ইউনিট, সিজিএস যদি হয় তাহলে আমি বলবো যে কে ড্যাশ সেটা হবে কি 1/k, যেখানে এই যে কে আছে এটা পরাবৈদ্যুতিক ধ্রুবক, আবার এটাই কি ওই মাধ্যমের কিন্তু আমাদের তড়িৎভেদ্যতা, কারণ আমাদের সিজিএস পদ্ধতিতে কিন্তু এই দুটোর মান এক্ষেত্রে সমান হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আমাদের এই ক্ষেত্রে কিন্তু আমি বলিনি, এই ক্ষেত্রে আমি বলছি যে কে সেটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, ঠিক আছে, এই যে কে। আর আমি যদি বলি যে আমাদের কোনো মাধ্যমে তড়িৎভেদ্যতা তাহলে সেটা কিন্তু আমাদের আবার এপসাইলন দিয়ে গুণ করতে হবে পরাবৈদ্যুতিক ধ্রুবককে, তাহলেই পাবো আমি, ঠিক আছে। তো এটা বেশি কমপ্লেক্স, এটা তো আসার চান্সেস নেই প্রায়, তোমাদের যদি আসে বাই চান্স তাহলে সিজিএস এরটা আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, এইবার আমি আজকের টপিকে চলে আসছি, ঠিক আছে। তাহলে এতক্ষণ হয়ে গেল রিভিশন, যেগুলো আমরা আগের দিন পড়েছিলাম। এবার আমি বলছি, এটাও যদি আমি আগের দিন বলেছিলাম বাট আজকে আমি একদম ক্লিয়ারলি বলছি। দেখো এইটা একটা আধান, ঠিক আছে। তো এইটা কি, এটা হচ্ছে একটা আধান, ঠিক আছে। এগুলো তিনজনই হচ্ছে আধান, ঠিক আছে। প্লাস হতে পারে মাইনাস হতে পারে, সেটা ম্যাটার না, ঠিক আছে। তাহলে তিনটে আধান আমি নিলাম। প্রথম আধানটা আমি কি বলছি, প্রথম আধানটা আমাদের কিসে আছে, প্রথম আধানটা আমাদের রেস্টে আছে। রেস্ট মানে তার কিন্তু কোনো স্পিড নেই, ঠিক আছে। তাহলে তার দ্রুতি অর্থাৎ স্পিড সেটা কি, সেটা হচ্ছে আমাদের 0। প্রথম ক্ষেত্রে কি আছে, স্পিড হচ্ছে আমাদের 0। তার মানে আমাদের আধানটা স্থির রয়েছে, তাহলে এটা কি তড়িৎ দেখাবে, এটা তাহলে স্থির তড়িৎ দেখাবে। কি দেখাবে, এই তাহলে স্থির তড়িৎ দেখাবে। তাহলে এইটা কি দাঁড়ালো, এটা দাঁড়ালো আমাদের স্থির তড়িৎ। এই যে আমাদের স্থির তড়িতের কন্ডিশন, যেখানে আমাদের কি আছে তড়িৎ, আমাদের যে তড়িতের মূল উপাদান যেটা কি আমাদের আধান, সেই আধান কি আছে তার কিন্তু কোনো নেট ডিসপ্লেসমেন্ট আমাদের ঘটছে না। সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে আমাদের দুটো একটা জিনিস তৈরি হবে শুধুমাত্র কি, সেই আধানটাকে কেন্দ্র করে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে, ঠিক আছে। একটা জিনিসই তৈরি হবে, কি তৈরি হবে, তড়িৎ ক্ষেত্র, যাকে ইংরেজিতে আমরা কি বলবো, ইংরেজিতে আমরা বলবো ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, যদি আধানটা আমাদের কি হয়, আধানটার এবার স্পিড রয়েছে, ঠিক আছে, কিন্তু এর কোনো অ্যাক্সেলারেশন নেই, অর্থাৎ তার কোনো ত্বরণ বা মন্দন নেই, ঠিক আছে, অ্যাক্সেলারেশন নেই, অর্থাৎ আমাদের স্পিড কিন্তু চেঞ্জ হচ্ছে না।
এক্ষেত্রে কি হচ্ছে না, আমাদের স্পিড চেঞ্জ হবে না, ঠিক আছে, কাইনেটিক এনার্জি চেঞ্জ হবে না, ঠিক আছে। তাহলে কি হবে, তাহলে আমাদের মোশনে তো আছে, আমি বলছি স্পিড রয়েছে, অর্থাৎ তাহলে তার মানে আমার কি, এই যে আধানটা কিন্তু আমাদের মোশনে আছে, অর্থাৎ আধানটা এবার চলমান, তাহলে কি হবে, তাহলে এটা নিশ্চয়ই হবে আমাদের চল তড়িৎ, তাহলে এটা কিন্তু আমাদের চল তড়িতের কম্পোনেন্টেই আসলো। আর এই চ্যাপ্টারটাই কিন্তু আমরা মেইনলি পড়বো হচ্ছে আমাদের কি কারেন্ট ইলেকট্রিসিটিতে। এই যে আমাদের কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারের নাম দেওয়া, আর বেশিরভাগ পোর্শন আমাদের কারেন্ট ইলেকট্রিসিটি নিয়েই, তাহলে সেইটা কি, সেটা হচ্ছে আমাদের এই কেসটার জন্য, অর্থাৎ এই দ্বিতীয় কেসটার জন্য। প্রথম যে কনসেপ্টগুলো আছে না, যেগুলো হচ্ছে আমাদের আগের দিন আমরা পড়লাম আধান কাকে বলে, ঠিক আছে, তার সেটা নিয়ে আমরা যেগুলো বলেছিলাম যে ঘর্ষণের মাধ্যমে হলো, ওগুলো সব কি আমাদের স্থির তড়িতের জন্য, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা দেখো আজকে যে পোর্শনগুলো পড়বো, যেগুলো আমরা বলবো যে একটা আধানকে আমি তুলে ধীরে ধীরে নিয়ে এসেছি, নিয়ে এসে আমার যতটা কার্য করতে হলো সেটা তার বিভব। তো এই যে জিনিসগুলো আসবে, সেই জিনিসগুলো আমাদের কিন্তু আমাদের স্থির তড়িতেরই অংশ। তারপর আমরা যখন আমাদের বলবো যে আধানটা আমার এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, কিসের জন্য যেতে পারবে, যখন আমাদের কি তড়িৎ প্রবাহ কখন হতে পারবে, যখন আমাদের একটা পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব প্রভেদ আসবে, তখন যখন ওই চলা চালু করবে একটা নেট ডিসপ্লেসমেন্ট হবে, প্রত্যেকটা চার্জেস কি একদিকে আমাদের যাবে, এদিক থেকে এদিকে যাবে বা এদিক থেকে এদিকে যাবে, তখন কিন্তু আমাদের তড়িৎ প্রবাহিত হবে, তখন আমাদের আসবে চলতড়িৎ। তো সেই দিন থেকে আমাদের চলতড়িৎ চালু হবে, ঠিক আছে। তাহলে চলতড়িতের ক্ষেত্রে এই যে আমাদের কেসটা আমি বললাম, যে ক্ষেত্রে কি হবে, আমাদের যে আধানটা আছে সেই আধানটা মোশনে তো আছে, কিন্তু তার কিন্তু কোনো অ্যাক্সেলারেশন নেই, অর্থাৎ যে বেগে যাচ্ছে সেই বেগেই সে কিন্তু ছুটছে, সেই বেগটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। তাহলে কি হবে, তাহলে দুটো জিনিস তৈরি হয়, তাহলে একটা জিনিস তৈরি হয় তো আমাদের তড়িৎ ক্ষেত্র, আর একটা জিনিস তৈরি হয় হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্র। এই দুটো পোর্শনই কিন্তু আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, তড়িৎ ক্ষেত্রের ইংরেজি কি, এটা তো আমাদের ইলেকট্রিক ফিল্ড, এটা কি, এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে। আর চৌম্বক ক্ষেত্র মানে কি, চৌম্বক ক্ষেত্র মানে হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে। আর একটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে। আচ্ছা, এইবার যদি আমি বলি যে আমাদের আধানটা কি আছে, আধানটা আমাদের এমন ভাবে চলছে যে সে কিন্তু আমাদের অ্যাক্সেলারেটেড মোশনে আছে, আধানটা এবার কিসে আছে, অ্যাক্সেলারেটেড রেটেড মোশনে আছে। অ্যাক্সেলারেটেড মোশন মানে কি, অ্যাক্সেলারেটেড মোশন মানে হচ্ছে তার বেগটা বা দ্রুতিটা সেটা কিন্তু ধীরে ধীরে পাল্টাচ্ছে। ধরো প্রথমে 10 রয়েছে, তারপর 12, তারপর 14, তারপর 15, তারপর 16, তারপর 21, তারপর 27, তারপর 32, তার মানে কি তার কিন্তু যে স্পিড রয়েছে সেই স্পিডটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তাহলে আমি কি বলবো, এই ক্ষেত্রে কিন্তু আমাদের স্পিড চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি কি বলতে পারি যে কাইনেটিক এনার্জি চেঞ্জ হচ্ছে, তাহলে আমি বলতে পারি যে কাইনেটিক এনার্জি চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে আমাদের বলবো যে আমাদের তৈরি হবে কি, তাহলে আমাদের এই ক্ষেত্রে ইএম ওয়েভস তৈরি হবে, বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তোমরা শুনেছো না নামটা, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, আলো এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তার মানে ওই ক্ষেত্রেও কিন্তু আমাদের আধানকে যেতে হবে এমন একটা গতি নিয়ে, যেই গতিতে তার কিন্তু গতিটা বারবার চেঞ্জ হবে, মানে অ্যাক্সেলারেশন আছে, ত্বরণ রয়েছে, তাহলেই কিন্তু আলো তৈরি হতে পারবে, নাহলে কিন্তু তৈরি হতে পারবে না, কারণ আলো কি এক প্রকারের তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তাহলে আমি কি বলছি যে যখন আমাদের একটা আধান এমন ভাবে যাবে, একটা না, মানে আধান যাবে, আধানের ফ্লো হবে, যেখানে তাদের কিন্তু যে ফ্লোটা হচ্ছে তার স্পিডটা কিন্তু ভ্যারিয়েবল, তার স্পিডটা চেঞ্জ হচ্ছে, কেন, কারণ তার অ্যাক্সেলারেশন রয়েছে। সেই ক্ষেত্রে আমাদের কি হবে, রেডিয়েশন আসবে, বা আমাদের কি হবে, এটাকেই বলা হয় রেডিয়েশন, ঠিক আছে। তাহলে ইএম ওয়েভস বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ কিন্তু সেই ক্ষেত্রে জেনারেট হবে। তাহলে আমাদের মূল ফোকাস থাকবে কোন জায়গাতে, আমাদের মূল ফোকাস থাকবে কিন্তু প্রথম দুটোর ক্ষেত্রে, ঠিক আছে। এখন আমরা কোনটা পড়ছি, এখন আমরা পড়ছি হচ্ছে আমাদের স্থির তড়িতের পোর্শনটা মেজরলি। তারপর আমরা কোনটাতে আসবো, তারপর আমরা আসবো হচ্ছে আমাদের চলতড়িতের ক্ষেত্রে, যেই ক্ষেত্রে আমরা মেজরলি পড়বো কি আমাদের ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড নিয়ে। আর এই যে ইএম ওয়েভসটা আছে, এই ইএম ওয়েভসটার চ্যাপ্টারটা আমাদের একদম সামান্য, একদম জাস্ট তড়িৎচুম্বকীয় তরঙ্গ কাকে বলে, ওটা তোমাদের আলোর শেষ চ্যাপ্টারে রয়েছে। তাছাড়া এটা তোমাদের কোথায় রয়েছে, এইটা তোমাদের এরপর রয়েছে হচ্ছে ক্লাস 11-এ তোমরা যখন অ্যাটমিক স্ট্রাকচার পড়বে, তো ওখানে তোমরা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রা পড়বে। এবং তাছাড়া তোমরা যখন ক্লাস 12-এ উঠবে, তখন এক তো ফিজিক্সে তোমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস বলেই একটা চ্যাপ্টার পড়বে, তাছাড়া ফিজিক্সের কথা বলছি, এবং ফিজিক্সে তোমরা আরেকটা জায়গায় পড়বে, সেটা হচ্ছে মডার্ন ফিজিক্স। মডার্ন ফিজিক্সের মধ্যেও অ্যাটমিক ফিজিক্স রয়েছে, ওই অ্যাটমিক ফিজিক্স বা অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যেও তোমরা আবার ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রা পড়বে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই অবধি আমরা বুঝতে পারলাম। তাহলে এই যে আমি বললাম যে আমাদের যখন একটা আধান, সেই আধানটা স্থির রয়েছে, স্থির থাকলে কি হচ্ছে, তার চারিপাশে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হচ্ছে। এই তড়িৎ ক্ষেত্র জিনিসটা কি, বা আধান যখন আমাদের কি একটা কি বলবো, যে নন অ্যাক্সেলারেটেড মোশনে আছে, অর্থাৎ তার স্পিডটা কিন্তু আমাদের চেঞ্জ হচ্ছে না, তখনও কিন্তু তার সাথে তড়িৎ ক্ষেত্র এবং ম্যাগনেটিক ফিল্ড মানে দুটোই আমাদের কিন্তু রয়েছে, তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র দুটোই আছে। তাহলে এই তড়িৎ ক্ষেত্র জিনিসটা কি, দেখো ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকের একটা অরা থাকে না, ওই অরাটা কি সারা বিশ্ব জুড়ে থাকে, না থাকে না। দেখো টেকনিক্যালি আমাদের মনে হতে পারে যে ওরা একদম বিশ্ব জুড়ে আছে, বাট সবার ওরা বিশ্ব জুড়ে থাকে না, ঠিক আছে। এমন ভাবে বলছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ধরো তুমি ভাবলে যে আজকে খান স্যার বা আলেক পান্ডে স্যার তাদের ওরা বিশ্ব জুড়ে রয়েছে, বাট টেকনিক্যালি এরকম কখনো পসিবল না। তুমি ভাবলে যে বিরাট কোহলির ওরা বিশ্ব জুড়ে আছে, বাট তুমি যদি আফ্রিকার কোনো একটা জায়গায় গিয়ে তুমি বলো বিরাট কোহলিকে, সে চেনেই না, হয়তো সে হয়তো ক্রিকেট দেখেই না, ঠিক আছে। তুমি হয়তো জার্মানিতে গিয়ে বললে জার্মানিতে ক্রিকেট লোকে দেখাই না, ঠিক আছে, তাহলে তখন সে বুঝতে পারবে না, ঠিক আছে। তো তার মানে
হাইপোথেটিক্যালি আমরা ভাবি যে ওরা একদম সবার একদম ডিস্ট্রিবিউটেড রয়েছে বিশ্বজুড়ে যারা খুব ফেমাস, বাট সেটাও কখনো হয় না। কারণ কোনো না কোনো প্রান্তে গিয়ে এমন এমন লোক থাকবে যারা হয়তো সেই স্পোর্টসটাই জানে না, সেই জিনিসটাই জানে না, তারা হয়তো ভারতের এডুকেশন সম্পর্কে জানে না। তাহলে প্রত্যেকের নিজস্ব একটা জায়গা আছে। আজ ভারতবর্ষে হয়তো যে কোনো জায়গাতে গিয়ে বললে আলাক পান্ডে স্যারকে, খান স্যারকে, এদেরকে কেউ না কেউ চিনিয়ে যাবে, কিন্তু বাইরে গিয়ে বললে হয়তো চিনতে পারবে না, কারণ তারা হয়তো আমাদের এই এডুকেশন সিস্টেম সম্পর্কে খোঁজ রাখে না। আজ বিরাট কোহলির নাম যদি ভারতবর্ষের মধ্যে কোথাও বলা হয়, MS ধোনির নাম যদি ভারতবর্ষের মধ্যে কোথাও বলা হয়, তাহলে আই গেস 90%, 95% সবাই জেনে যাবে। কিন্তু বাইরে গিয়ে বললে হয়তো তারা জানতে পারবে না, কারণ তারা হয়তো ক্রিকেটই দেখে না, তারা হয়তো ফুটবল দেখে, অন্যান্য স্পোর্টস দেখে, ঠিক আছে? তাহলে প্রত্যেকের একটা নির্দিষ্ট জোন আছে, যে জোনের মধ্যে কিন্তু তার নাম নিলে তার সম্পর্কে কিছু একটা আমি অনুভব করতে পারবো। তখন হয়তো তারা বাকিরা হাইপ আপ করলো বা বাকিরা হয়তো মানে খারাপ বললো, কিছু একটা আমি ফিল করতে পারবো, ঠিক আছে? তেমনি ভাবে ধরো আমাদের কোনো একটা আধান আছে, ধরো একটা প্লাস কিউ আধান রয়েছে আমাদের। এই আধানটার চারপাশে একটা নির্দিষ্ট জায়গা আমাদের তৈরি হয়ে যাবে। আমি কি বলছি, যে এর চারপাশে একটা নির্দিষ্ট জায়গা তৈরি হয়ে যাবে, ঠিক আছে? যে জায়গার ভিতরে আমি যদি আসি অন্য কোনো আধানকে নিয়ে, তাহলে আমি কিছু একটা তো ফিল করতে পারবো। হয় সে আমাকে আকর্ষণ করবে, নয় সে আমাকে কি করবে, বিকর্ষণ করবে। কিছু একটা আমি ফিল করতে পারবো অন্তত, ঠিক আছে? কিরকম ভাবে দেখো, আমি বলছি যে ধরো ধরো এইখানে আমাদের একটা অন্য প্লাস কিউ চার্জ আছে। হাইপোথেটিক্যালি জাস্ট কল্পনা করো, এইখান থেকে এত দূর সম্ভবত এ কিন্তু একে বিকর্ষণ করতে পারবে না, ঠিক আছে? আমি ওটাকে টেনে কি করলাম, এইখানে নিয়ে আসলাম। এখনো মনে হচ্ছে বিকর্ষণ করতে পারবে না, আমি ধরছি, ঠিক আছে? এরকম তো কোনো আমি এখানে মান দিইনি, কিছু দিইনি, জাস্ট একটা কিউ ধরেছি, আমি ধরছি। আমি দেখলাম এইখানে আনলে একদম সামান্য বিকর্ষণ ফিল হচ্ছে, কিন্তু মানে সরে যাচ্ছে না, এতটাই কম। কিন্তু এইখানে যেই কি প্লাস কিউকে নিয়ে আসলাম আমি, একে এমন বিকর্ষণ করলো ও একটু পিছন দিকে সরে গেল। একইভাবে আমি দেখলাম যখন এইখানে প্লাস কিউ রাখলাম বিকর্ষণ হচ্ছে না, কিন্তু ঠিক এই জায়গায় প্লাস কিউ আনলাম তখন একটা বিকর্ষণ বল অনুভব করলো। ঠিক এই জায়গায় প্লাস কিউ আনলাম ও একটা বিকর্ষণ বল অনুভব করলো। যখন এইখানে প্লাস কিউ ছিল বিকর্ষণ বল অনুভব করছিল না, কিন্তু যেই এখানটা প্লাস কিউ আনলাম বিকর্ষণ বল অনুভব করলো। একইভাবে যেই এখানে প্লাস কিউ আনলাম এখানে বিকর্ষণ বল অনুভব করলো। এইখানে প্লাস কিউ ছিল বিকর্ষণ বল অনুভূত হচ্ছিল না, কিন্তু যেই এখানে প্লাস কিউ আনলাম বিকর্ষণ বল অনুভূত হলো। এরকম ভাবে এখানে আমি প্লাস কিউ আনলাম বিকর্ষণ বল অনুভূত হলো, এইখানটায় আনলাম বিকর্ষণ বল অনুভূত হলো, কারণ সবাই দেখো প্লাস প্লাস রয়েছে তো। তাহলে আমি বুঝতে পারলাম যে একে ছড়িয়ে ঠিক এতটা একটা জায়গা আছে, যেই জায়গার মধ্যে যখন ও চলে আসছে তখনই কিন্তু বিকর্ষণ বল অনুভব করতে পারছে। এর বাইরে যখন যাচ্ছে, এই যে আমাদের পুরো এরিয়াটা আছে, এই এরিয়াটার বাইরে গেলে কিন্তু ওর বিকর্ষণ বলটাই অনুভব করতে পারছে না। একইভাবে যদি এগুলো মাইনাস থাকতো তাহলে আকর্ষণ বল অনুভব করতো, কিন্তু সেই আকর্ষণটাও কি এত দূর দূরে গিয়ে পেতো না, নির্দিষ্ট একটা জোন হয়ে যেত ওর, যেই জোনের মধ্যে গেলেই কিন্তু ও এই মাত্র যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা আছে, সেই আকর্ষণ বা বিকর্ষণ বলটা কিন্তু সে আমাদের কি করতে পেতো, ফিল করতে পারতো, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি যে একটা যে আধান রয়েছে, সেই আধানকে কেন্দ্র করে তার চারিপাশে এমন একটা জোন তৈরি হয়ে যায়, এমন একটা অঞ্চল তৈরি হয়ে যায়, যে অঞ্চলের মধ্যে আমরা যদি অন্য কোনো আধানকে নিয়ে আসি, তাহলে কিন্তু সেই আধানটা কোনো একটা তড়িৎ বল অনুভব করবে। সেটা আকর্ষণ হতে পারে, সেটা বিকর্ষণ হতে পারে, সেটা ডিপেন্ড করবে যে তাদের প্রকৃতি কেমন। যদি বিপরীতধর্মী হয় তাহলে আকর্ষণ করবে, যদি সমধর্মী হয় তাহলে বিকর্ষণ করবে। একইভাবে আমরা চুম্বকের ক্ষেত্রেও একই রকমের কথা বলতে পারি, ঠিক আছে? ধরো এই একটা চুম্বক রয়েছে, এই চুম্বকের এরকম জায়গায় আনলে তবেই একটা চুম্বক আকর্ষণ বিকর্ষণ করবে। এইখানে একটা চুম্বক থাকলে সে আকর্ষণ বিকর্ষণ করবে না। তো এরকমই দেখা যায় যে চুম্বকের আশেপাশে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়ে যায়, একটা জোন তৈরি হয়ে যায়, যে জোনের মধ্যে যদি আমি কোনো চুম্বককে আনি বা লোহাকে আনি তাহলেই আকর্ষণ বিকর্ষণ হবে। যদি আমি এই জায়গায় একটা চুম্বক বা লোহাকে রাখি তাহলে সে আকর্ষণ বিকর্ষণ করতে পারবে না, ঠিক আছে? যেই এখানটা চলে আসবে ব্যাস, তাহলে আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে, যে কোনো একটা হবে, ডিপেন্ড করবে যে কোন মেরুর সাথে কোন মেরু পড়ছে, না লোহা পড়ছে, কি পড়ছে, সেগুলোর উপর ডিপেন্ড করবে তাহলে, ঠিক আছে? তার মানে আমি কি বলতে চাইছি, যে এরকম ভাবে একটা যে জোন তৈরি হয়েছে ওই জোনটাকেই বলা হচ্ছে একটা ক্ষেত্র বা একটা ফিল্ড, ঠিক আছে? তাহলে এইটাই হয়ে গেল। তাহলে আমি কি বলবো, যে কোনো একটি আহিত বস্তুর চারপাশে মানে আধান রয়েছে তার মধ্যে, ঠিক আছে? আমি আধান দিয়ে বোঝালাম, এখানে আহিত বস্তুর কথা বলা আছে। তার চারপাশে যে অঞ্চল জুড়ে তার, তো এখানে আধান বা আহিত বস্তু বলবে, ঠিক আছে? তাহলে কোনো একটি আধান বা আহিত বস্তুর চারপাশে যে অঞ্চল জুড়ে তার তড়িৎ আকর্ষণ বা বিকর্ষণ বলের প্রভাব বজায় থাকে, অর্থাৎ অন্য কোনো আধান আনলে সেটা বল অনুভব করে, সেই অঞ্চলটাকে প্রথম আধানটির তড়িৎ ক্ষেত্র বলা হয়। যেরকম নিচে একটা এরকম ছবি এঁকে দেখিয়ে দেবে, যেটা হচ্ছে প্লাস কিউ, এর চারিপাশে ধরে নাও যে এই যে আমাদের গোল গোল করে আমি একটা অংশ ড্র করলাম, ঠিক আছে? সেই অংশটা কি, এই অংশটা হচ্ছে আমাদের একটা তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে? এই অংশটা কি, এই অংশটা হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে? তাহলে এটা একটা কাল্পনিক এরিয়া, এরকম না যে এর বাইরে কোনো ব্লেড ফ্লেড লাগানো আছে, ওখানে বিএসএফ দাঁড়িয়েছে বন্দুক হাতে নিয়ে, যে ভিতরে আসলেই তাহলে বিকর্ষণ করবো, আর যদি ভালো লাগে তাহলে গোলাপ ফুল নিয়ে ডাকবো, এরকম কেউ নেই তো, কোনো বর্ডার ক্রিয়েট করা নেই তো। তাহলে এটা একটা কাল্পনিক জায়গা, যে কাল্পনিক জায়গাটা আমরা অদৃশ্যভাবে ভাবছি, কোনো এরকম কাঁটাতারের বর্ডার দেওয়া নেই, ঠিক আছে? কিন্তু আমি একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে আসলে তখন বুঝতে পারছি যে কিছু একটা তো হচ্ছে, একটা আকর্ষণ বল বা বিকর্ষণ বল কিন্তু আমি ফিল করতে পারছি, ঠিক আছে? তাহলে এইটা হয়ে গেল কি আমাদের তড়িৎ, এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল আমাদের তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে? এইবার আমাদের একটা জিনিস আছে, সেটা হচ্ছে তড়িৎ বলরেখা। এবার এটা একটা আমাদের এরকম কি বলছি, যে কাল্পনিক এরিয়া,
তাই এরিয়াটাকে বোঝার জন্য আমরা কি করি, আমরা কিছু লাইন ক্রিয়েট করে দিই যেটা আমরা খাতায় আঁকছি আমাদের বোঝার জন্য। ঠিক আছে, তাহলে আমি কি বলবো যে তড়িৎ ক্ষেত্রকে চোখে দেখার জন্য কাল্পনিক কিছু রেখা ব্যবহার করা হয়। ধনাত্মক আধানের জন্য এগুলো কি হয়, রেডিয়ালি আউটওয়ার্ড। কি বলা হয় এগুলোকে, এগুলোকে বলা হয় রেডিয়ালি। রেডিয়ালি মানে কি এরকম পুরো স্ট্রেট স্ট্রেট যাবে, ঠিক আছে, রেডিয়ালি আউটওয়ার্ড। কেন আমি এটা করাচ্ছি, কারণ আমি এই কোয়েশ্চেনটা আসতে দেখেছি আমাদের এই গোবরডাঙ্গার একটা স্কুলে। ঠিক আছে, তো স্কুলে পাকামো করে দিয়ে দেয় একটু উঁচু ক্লাসের জিনিস, তো এগুলো যেহেতু একদম সোজা, এই জিনিসগুলো চলে আসার চান্স থাকে। এমসিকিউতে এসেছিল সেইবার, আমি বলে দিচ্ছি যে একটা আমাদের পজিটিভ যখনই চার্জ দেখবে, দেখবে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, এরকম দাগ থাকবে, দাগগুলো চারিদিকে দেখো ভিতর থেকে বাইরের দিকে যাচ্ছে, এটাকে বলে রেডিয়ালি আউটওয়ার্ড যাওয়া। এইটা হচ্ছে পজিটিভের জন্য ইলেকট্রিক ফিল্ড লাইন, আর নেগেটিভের জন্য উল্টো, বাইরে থেকে ভেতরের দিকে ঢুকবে, তাহলে এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় রেডিয়ালি ইনওয়ার্ড। এটাকে কি বলা হয়, রেডিয়ালি ইনওয়ার্ড। ঠিক আছে, তো এটা আমি যখন পড়াতাম তখন আমি করিয়ে দিইনি, তারপর দেখি এমসিকিউতে চলে এসেছে, তো এটা তো ক্লাস 10 করানোর কথা না, তাও চলে এসেছিল, তো তারপর থেকে আমি করিয়ে দিই। ঠিক আছে, তো এটা একদম ইজি জিনিস যে আমাদের যখন পজিটিভ থাকবে তখন সব বাইরে যাবে পজিটিভ চার্জেস থেকে, আর যখন আমাদের নেগেটিভ হবে তখন কি ভিতরের দিকে ঢুকবে। এটা কি, এটা জাস্ট আমাদের একটা মানে কি বলবো, আমরা যাতে বুঝতে পারি তাই আমরা ক্রিয়েট করেছি এটা। ঠিক আছে, এরকম না যে পজিটিভ থেকে এরকম কোনো অরা বাইরে বেরিয়ে যায়, ঠিক আছে, যেরকম ওই তোমরা দেখেছো লেজার লাইট বেরোয়, ওরকম কিছু বেরোয় না। ঠিক আছে, এটা আমরা দিচ্ছি যাতে আমরা বুঝতে পারি তড়িৎ ক্ষেত্রটাকে। হ্যাঁ, এইবার আমরা কি বলবো, এবার পড়বো হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ঠিক আছে, দেখো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি, আমি বলছি যে কথার কথা আমাদের কিউ চার্জের কোনো একটা ফোর্স রয়েছে। ঠিক আছে, ধরো এখানটায় প্লাস কিউ কোনো একটা আধান রাখা আছে, তাহলে এর বাইরে একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে কি হবে, তার তড়িৎ ক্ষেত্র থাকবে। তাহলে এই তড়িৎ ক্ষেত্রের ভেতরে যখন আমাদের আধান আসার চেষ্টা করবে তখন সে কি একটা বল অনুভব করবে। তাহলে আমি ধরে নিই যে কোনো একটা প্লাস কিউ, এই যে ছোট প্লাস কিউ, এটাকে টেস্ট চার্জ বলা হয়। এই ছোট প্লাস কিউকে কি বলা হয়, টেস্ট চার্জ বলা হয়। ঠিক আছে, টেস্ট চার্জ মানে কি, যে চার্জটাকে আমি নিয়ে এসে আমি একটা টেস্টিং করছি। ঠিক আছে, তাকে বলা হয় টেস্ট চার্জ। ঠিক আছে, তো এই টেস্ট চার্জটাকে আমি কি করবো, এই টেস্ট চার্জটাকে আমি এর তড়িৎ ক্ষেত্রে নিয়ে যাব। তো আমি তড়িৎ ক্ষেত্রের এই জায়গাটাতে নিয়ে এসেছি, এটা কি, এটা হচ্ছে টেস্ট চার্জ। ঠিক আছে, আচ্ছা এই টেস্ট চার্জ থেকে আমাদের এই যে তড়িৎ ক্ষেত্রে যে আধানটা আছে, এই আধানটার দূরত্ব ধরে নিয়ে হচ্ছে আমাদের আর, এই আধানটার দূরত্ব ধরে নিয়ে হচ্ছে আর। তাহলে আমাকে বলো তো যে এই যে প্লাস কিউ আধানটা আছে যেটা টেস্ট চার্জ রয়েছে, এই প্লাস কিউ টেস্ট চার্জটার ওপর আমার কতটা বল প্রয়োগ করবে। দেখো দুটোই প্লাস আছে, তাহলে কি বিকর্ষণ বল প্রয়োগ করবে। তাহলে সেই বিকর্ষণ বলের যে মানটা আছে সেটা কি হবে, কে ড্যাশ কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর এর স্কোয়ার। আচ্ছা অনেকের ডাউট হতে পারে যে আমাদের সব বইতে এখানে কে লেখা আছে, কে লেখা আছে কারণ তোমাদের বইতে তো ওই যে মিডিয়ামের আর একটা যে কেস রয়েছে ওই কেসটা ঠিক করে এলাবোরেট করা নেই। কে ড্যাশ ধরলে ওটা 1/k আমি যখন সিজিএস এ ধরি তখন বুঝতে সুবিধা হয়। তুমি যদি এটাকে কে লেখো তোমার সিলেবাসে কোনো অসুবিধা হবে না, ইভেন হায়ার স্টাডিজেও লোকে কেই লেখে। আমি দেখিয়ে দিলাম কারণ হায়ার স্টাডিজে যখন তোমরা পড়বে না তখন শুধু এসআই এর কেসটা আসে, আর এসআই এর কেসে তো আমাদের কে আর এপসাইলন এম, আমি যেটা দেখিয়েছিলাম মাধ্যমের তড়িৎ ভেদ্যতা আর পরাবৈদ্যুতিক ধ্রুবক আলাদা। কিন্তু এটা গন্ডগোল কখন হয়ে যায়, যখন আমরা সিজিএস এ লিখি যে কে ড্যাশ ইজ ইকুয়াল টু 1/k, এবার যে কোনো একটাকে তো কে আর একটাকে 1/k লিখতে মানে কে ড্যাশ লিখতেই হবে। তাই জন্য আমি কি করেছি, এটাকে কে ড্যাশ দিয়ে ধরেছি। ঠিক আছে, তাই এটা কোনো ব্যাপার না যে বইতে এখানে কে লেখা আছে, আমরা ধরছি আমার ইচ্ছা। ঠিক আছে, হ্যাঁ কিছুটা স্ট্যান্ডার্ড আমরা মেনটেন করে চলি। এখন সবাই কে ধরে, তুমি যদি এখানে এম ধরো তাহলে সেটা বাজে দেখাবে। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে যদি কিউ চার্জ মানে ধরে নাও 10 কুলম্বের জন্য এতটা ফোর্স লাগছে, তাহলে 1 কুলম্বের জন্য কি হবে, 10 দিয়ে ভাগ করে দেবো। তাহলে যদি আমি এখান থেকে 1 ইউনিট চার্জের জন্য বার করতে চাই, 1 মানে কি ইউনিট চার্জ, ইউনিট চার্জ মানে কি একক চার্জ। ভাবো যে 10 কুলম্বের জন্য লাগছে আমাদের, ধরে নাও টাকা দিয়ে ভাবো, 10টা আম কিনতে লাগছে 50 টাকা, তাহলে একটা আম কিনতে কত লাগবে, 50/10 টাকা। একইভাবে ভাবো প্লাস কিউ মানে ধরো 10 কুলম চার্জের জন্য তখন ফোর্স লাগছে এত, তাহলে 1 কুলম ফোর্সের জন্য কত লাগবে, নিশ্চয়ই তাকে আমার কিউ দিয়ে ভাগ করতে হবে। এই যে 10 ছিল 10 দিয়ে ভাগ করবো, 20 থাকলে 20 দিয়ে ভাগ করবো, কিউ আছে তাই কিউ দিয়ে ভাগ করবো। তাহলে এইটাই আমি করে দিচ্ছি। আমি কি বলছি, আমি বলছি যে 1 ইউনিট চার্জের জন্য আমার যে ফোর্সটা আসবে সেই ফোর্সটা কত আসবে, কে ড্যাশ কিউ ওয়ান। আচ্ছা এটা কিউ ওয়ান কিউ টু তো আমি লিখবো না, কেন, কারণ এখানে আমাদের কিউ ওয়ান কত, কিউ ওয়ান ধরে নেওয়া হচ্ছে বড় হাতের কিউ, কিউ ওয়ানটা কি আমাদের এই বড় হাতের কিউ, এবং কিউ টু কি ধরে নেওয়া এই যে আমাদের ছোট হাতের কিউ। তাহলে এখানটা কি লিখবো আমি, এখানটা আমি লিখবো হচ্ছে আমাদের, এখানে আমি কি লিখবো ওটাই লিখবো যে কে কিউ কিউ ডিভাইডেড বাই আর এর স্কোয়ার। তাকে আবার আমাকে ভাগ করতে হবে কি এই কিউ দিয়ে, তাহলে আমি তাকে কিউ দিয়ে ভাগ করে দিলাম। এবার ভালো করে একটা জিনিস লক্ষ্য করো যে আমি আগে এখান থেকে সরে যাই, আমি দেখো এখান থেকে সরে গেলে দেখতে পাবে যে এখান থেকে কিউ কিউ কাটা গেল। ঠিক আছে, তাহলে কিউ কিউ যেই কাটা গেল তাহলে পড়ে রইলো কি, কে ড্যাশ ক্যাপিটাল কিউ বাই আর এর স্কোয়ার। এই যে ক্যাপিটাল কিউ এটা কে, এটা হচ্ছে যার তড়িৎ ক্ষেত্র আমি মাপছিলাম, মানে যার তড়িৎ ক্ষেত্রের মধ্যে অন্য কোনো টেস্ট চার্জ আনছিলাম সে। তাহলে কে ড্যাশ কিউ বাই আর স্কোয়ার। আর এটা কি, এটা হচ্ছে একটা একক ইউনিট চার্জ, মানে এই টেস্ট চার্জটা যদি একক হতো 1 কুলম্ব এক্সট্রা 1 কুলম্ব তাহলে কতটা ফোর্স লাগছে। আর এইটাকেই আমরা বলি কি, এইটাকেই বলি হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, অর্থাৎ আমাদের
একক যদি কোনো আমাদের আধানকে আমি কোনো তড়িৎ ক্ষেত্রে নিয়ে আসি, তাহলে কতটা আমার তার উপর বল প্রয়োগ হচ্ছে, তড়িৎ বল, ঠিক আছে? তাহলে এটাকেই বলা হয় কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে আমি কি বলবো, আমি বলবো যে ই ইজ ইকুয়াল টু কে ড্যাশ কিউ বাই আর এর স্কোয়ার। এটা কি, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যর ফর্মুলা, ঠিক আছে? এটা কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তার ফর্মুলা। এক্ষেত্রে আমাদের যে কিউ, স্মল কিউ ছিল, সেইটা কি ছিল, সেটা ছিল আমাদের টেস্ট চার্জ, মানে যেটা আমি টেস্ট করার জন্য এনেছিলাম, ঠিক আছে? আচ্ছা, ক্যাপিটাল কিউ কি, ক্যাপিটাল কিউ হচ্ছে যার ইলেকট্রিক ফিল্ড আমি কনসিডার করছি, যার ইলেকট্রিক ফিল্ড কনসিডার করা হলো। আর কি, আর হচ্ছে আমাদের ক্যাপিটাল কিউ ও আমাদের যে টেস্ট চার্জ ছিল কিউ, তার দূরত্ব, ক্যাপিটাল কিউ এর দূরত্ব লিখি, ঠিক আছে? এর মধ্যে কি লিখবো, এর দূরত্ব, এর দূরত্ব, ঠিক আছে? আচ্ছা, আর কে ড্যাশ তো জানো তোমরা, ঠিক আছে? আর ই কি, ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ঠিক আছে? এবার চলতি কথায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে তোমরা যখন ক্লাস 12 এ উঠবে, ইলেকট্রিক ফিল্ড বলতেই আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যই বুঝি, যখন আমরা ফর্মুলা লিখি, ঠিক আছে? তখন আমরা তড়িৎ ক্ষেত্রই বলি, শুধু বারবার এত বলি না ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা স্ট্রেংথ, ঠিক আছে? আমরা সবসময় বলি দিই ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে এটাও আমাদের হয়ে গেল। এইবার চলে আসবো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের তড়িৎ বিভবের ক্ষেত্রে, ঠিক আছে? দেখো, এবার এই তড়িৎ বিভব আমাদের বুঝতে গেলে মনে হবে যে কেন এগুলো হচ্ছে, কেন কি হচ্ছে, কিন্তু আমি যে জিনিসগুলো তোমাকে বুঝিয়েছি একদম প্রথমে, সেটা বোঝার পরে এবার তোমার কাছে একদম সমস্ত জিনিস 100% ক্লিয়ার হবে। কি জিনিস, চলো দেখা যাক। সবার প্রথমে আমরা দেখবো যে আমাদের কোনো একটা এরকমই কি, কোনো একটা আধান আমি নিলাম, ধরো প্লাস কিউ আধান নিলাম, তার কি হবে, তার নিশ্চয়ই একটা তাহলে কি থাকবে, আমাদের তড়িৎ ক্ষেত্র থাকবে। তাহলে এর একটা তড়িৎ ক্ষেত্র রয়েছে, ঠিক আছে? এর একটা তড়িৎ ক্ষেত্র রয়েছে। এবার আমি কি করছি, আমি আমাদের কোনো একটা কি করছি, অসীম দূরত্ব থেকে, আমি বলছি অসীম দূরত্ব থেকে। আচ্ছা, অসীম মানে কি, তাহলে মহাকাশ থেকে আনতে হবে পুরো? আমি একদম কল্পনা চাওলাকে বলবো রকেট নিয়ে যাও, চাঁদে চলে যাও, চাঁদ থেকে তারপরে একটা আমাদের কি তারা, মানে চাঁদে ওখানে গিয়ে চাঁদ থেকে তারপরে একটা আমাদের কি আধানকে নিয়ে আসতে হবে পৃথিবীতে, তখন আমি দেখবো যে কার্য কতটা হচ্ছে, এরকম না, এরকম ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে ওই সেই আমাদের সাইজের উপর ডিপেন্ড করছে, যে এটা ধরো একটা ছোট্ট বিন্দু আধান আছে, তাহলে তার সাপেক্ষে আমাদের কতটা হবে অসীম দূরত্ব, তার সাপেক্ষে অনেক বেশি হলেই হবে, ঠিক আছে? ফিজিক্সে আমরা যখন ইনফিনিটি বলছি, তখন এই ধরনের কনসেপচুয়াল জায়গাগুলোতে আমরা কি বোঝাই, এই যে ধরনের কনসেপচুয়াল জায়গাগুলোতে আমরা বোঝাই যে যার সাপেক্ষে আমি এই কনসিডারেশনটা করছি, তার সাপেক্ষে যেন দূরত্বটা অনেক বেশি হয়, দূরত্ব বা যার কথাই আমি বলছি সেটা অনেক বেশি হয়। এখানে যেরকম আমি দূরত্ব বলছি যে অসীম দূরত্ব থেকে আনবো, তাহলে দূরত্বটা আমাকে এই যে আমাদের কি, আমাদের যে চার্জটা রয়েছে, সেই চার্জের থেকে অনেক দূরে হতে হবে, ঠিক আছে? এর সাপেক্ষে অনেক দূরে, ঠিক আছে? ধরো একটা একদম মাইক্রোস্কোপিক একটা আমাদের কি আছে, ইলেকট্রন আছে, প্রোটন রয়েছে, তার সাপেক্ষে হয়তো মানে একটা ঘরের একটা কোণা থেকে আর একটা কোণায় যতটা দূরত্ব, অতটা দূরত্বই আমাদের অসীম, ঠিক আছে? এরকম হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে? আচ্ছা, যেরকম পৃথিবী এত বড়, তা তুমি তো গোল দেখো না, কেন দেখো না? কারণ তোমার কাছে পৃথিবী এত যে বড়, তোমার কাছে এটা প্রায় অসীমের সমান, ঠিক আছে? তোমার কাছে কিন্তু তোমার যে আইসাইট লেভেল আছে, তার কাছে তুমি পুরোটা দেখতে পাও না একবার, তুমি কি দেখতে পাও, তুমি দেখতে পাও যে সামনের দিকে তো সব সমতল, ঠিক আছে? এরকম কনসেপ্টটা। আচ্ছা, এইবার তাহলে আমি বাইরে থেকে কি করব, অসীম দূরত্ব থেকে কোনো একটা প্লাস কিউ আধানকে নিয়ে আসতে চেষ্টা করব। আমি কি করব, প্লাস কিউ আধানকে নিয়ে আসতে চেষ্টা করব। এবার যখন আমি প্লাস কিউ আধানকে আনার চেষ্টা করব, কেমন ভাবে আনতে হবে, ওকে আমি এখান থেকে আমাদের তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে আনার চেষ্টা করব, কোনো একটা বিন্দু, তাহলে আমি ধরে নিই যে আমাদের এইখানে এ বিন্দুতে আনার চেষ্টা করছি, ঠিক আছে? তাহলে এই এ বিন্দুতে আনার চেষ্টা করছি, তড়িৎ ক্ষেত্রের ভিতরে যেই ঢুকে যাবে, তখন কি হবে, এই যে প্লাস কিউ আছে সে তো একে বাধা দেবে, কারণ এটাও প্লাস এটাও প্লাস, তাহলে যেই এইখানটাই এসে পৌঁছাবে, তাহলে কি করবে, বিকর্ষণ করবে, বিকর্ষণ করবে, বিকর্ষণ করবে, তাহলে ওর বিকর্ষণের এগেনস্টে কিন্তু আমাকে কাজ করে আসতে হবে, ঠিক আছে? তাহলে একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি কি করব, আমি এরকম অসীম দূরত্ব থেকে কি করব, আমাদের একটা চার্জকে কিন্তু নিয়ে আসবো, ঠিক আছে? এবার আমাকে একটা কথা বলো, যে আমি এখানে প্রথমে কি করছি, আমি এখানে বলছি যে আমি তড়িৎ ক্ষেত্রের বিরুদ্ধে আসছি, ঠিক আছে? আমি বলবো তড়িৎ ক্ষেত্রের বা তড়িৎ বলের বিরুদ্ধে বলাটা উচিত, ঠিক আছে? তড়িৎ বলের বিরুদ্ধে আসছি, ঠিক আছে? ও আমাকে বিকর্ষণ করছে, বাধা দিচ্ছে, আমি তার এগেনস্টে আসছি, তাহলে আমাকে কাজ করে আসতে হবে, আমাকে বল প্রয়োগ করে আসতে হবে। তাহলে এইখান থেকে যখন আমি এখানে নিয়ে আসছি, ওকে ডিসপ্লেস করে নিয়ে আসছি, আমার এখানে নিশ্চয়ই একটা ফোর্স কাজ করবে। আমি একটা দূরত্ব অতিক্রম করে আসছি, তাহলে আমার একটা ডিস্টেন্স কাজ করবে। তাহলে এফ ইন্টু ডি করলে আমার কি আসে, আমাদের আমাদের কার্য আসে। তাহলে আমাদের যখন আমি কি বল এবং আমাদের কি স্মরণ ঘটবে, তখন কি পাবো, আমি আমাদের কার্য পাবো। তাহলে ওখান থেকে এখানে আনতে কি করতে হবে, এখানে একটা কার্য করতে হবে, তাই তো? তাহলে আমি বলছি যে আমি বাইরে থেকে কার্য করছি, আমি কি করছি, বাইরে থেকে কার্য করছি,
আমি ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট, আমি বাইরে থেকে কার্য করে আনছি এই ইনফিনিটি থেকে, অর্থাৎ অসীম দূরত্ব থেকে একটা প্লাস কিউ আধানকে নিয়ে আসছি তড়িৎ ক্ষেত্রের ভেতরে কোনো একটা বিন্দুতে, তাতে আমার কার্য করতে হচ্ছে কি ইনফিনিটি থেকে এ অবধি আসতে একটা কার্য করতে হচ্ছে, ইনফিনিটি থেকে এ বিন্দুতে আমি আনতে একটা কার্য করতে হচ্ছে, ঠিক আছে। তখন কত চার্জকে আমি আনছিলাম, প্লাস কিউ চার্জকে আমি আনছিলাম। এই ক্ষেত্রে আমাকে আসতে হবে একদম ইনফাইনাইটলি স্মল স্টেপসে করে, একদম ধীরে ধীরে, যাতে আমাদের কোনো রূপ স্পিডের চেঞ্জ না হয়, যাতে আমার কোন রূপ আমাদের কাইনেটিক এনার্জি চেঞ্জ না হয়, যাতে আমার মনে হয় যে আমি কাইনেটিক এনার্জিকে একদম জিরো করে দিতে পারছি। কিরকম ভাবে আমি দেখাচ্ছি হালকা করে, এটা জাস্ট একটা কাল্পনিক থিওরি, ঠিক আছে। এখানে আছে বুঝতে পারলে, আমি কিন্তু এরকম ভাবে নিয়ে আসিনি, আমি একদম ধীরে 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 নিয়ে এসেছি। এখানে ঠিক সেই কাজটা করতে হবে আমাকে, এখানে কি করতে হবে ইনফাইনাইটলি স্মল স্টেপসে আনতে হবে। যদি না আনতে পারি তাহলে কিন্তু আমাদের একটা এনার্জি থিওরেম রয়েছে, যে এনার্জি থিওরেমের মাধ্যমে আমাদেরকে কাইনেটিক এনার্জি চলে আসলেই সেটাকে অ্যাড করতে হবে, তাহলে কিন্তু এই ক্যালকুলেশন হবে না। তাহলে আমাকে কি করতে হবে একদম ধীরে 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 আনতে হবে, তাহলে ইনফাইনাইটলি আমাদের ইনফাইনাইটলি স্মল স্টেপসে করে এটা আনতে হবে, ঠিক আছে, একদম ধীরে 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 ধীরে। তাহলে একদম ধীরে ধীরে আমি অসীম দূরত্ব থেকে প্লাস কিউ আধানকে নিয়ে আসলাম আমাদের কোনো একটা এ বিন্দুতে, যে ক্ষেত্রে আমাকে কার্য করতে হলো ওয়ার্ক ডান ডাব্লু, ঠিক আছে, আমাকে এখানে ডাব্লু কার্য করতে হয়েছে, ঠিক আছে। তাহলে আমি বলছি যে আমাদের প্লাস কিউ একটা আধানকে আনতে কার্য করতে হয়েছে ডাব্লু, তাহলে 1 ইউনিট চার্জকে আনতে গেলে কত কাজ করতে হবে, ঠিক ওই আগের মতো, যখনই আমি একক বার করতে চাই তখন কি হবে, ঐকিক নিয়ম হিসেবে এইটা ভাগে চলে যাবে, তাহলে সেটা কি হবে ডাব্লু বাই কিউ হয়ে যাবে। এই যে আমি বলছি যে একক একটা আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে কি সময়ে তড়িৎ বলের বিপরীতে কার্য করে আসতে হবে, খুবই ধীরে ধীরে আসতে হবে। এই সকল কন্ডিশনগুলো মেনটেন করে অসীম দূরত্ব থেকে একটা ইউনিট চার্জ বা একক ধনাত্মক আধানকে আমার আনতে যে পরিমাণ কার্য করতে হবে, সেই পরিমাণ এই কার্যটাকেই আমরা বলে দেবো ওই বিন্দুর কি বিভব প্রভেদ। আমি বোঝাতে পারলাম কথাটা, তাহলে এইটাই হয়ে গেল কিন্তু ওর বিভব, সরি বিভব প্রভেদ না বিভব, তাহলে এইটাই হয়ে গেল কিন্তু ওর বিভব। তার মানে আমাকে একটা কথা বলো যে আমি যদি খুব স্পেসিফিক্যালি, আমি একদম যদি একদম টেকনিক্যালি লিখতে চাই, তাহলে আমি একটা কথা লিখবো, আমি বোধহয় এদিকেই ছিলাম, এইদিকে আসতে ভুলে গেছি। আচ্ছা যাই হোক, এখন দেখি কোথায় আছি, আমি এদিকে চলে এসেছি, ঠিক আছে, আমি ভুলে যাই এটাকে আবার এদিকে আনতে। তো আমি যদি একদম টেকনিক্যালি বলি, আমি একটা কথা বলতে পারি যে আমার ওয়ার্ক ডান ইনফিনিটি থেকে এ তে আসতে যে কার্যটা করতে হয়েছে, তাকে যদি আমি আমার মোট আধান দিয়ে ভাগ করে দিই, তার মানে আমি 1 ইউনিট আধানের জন্য কতটা কার্য করতে হবে সেটা পেয়ে যাবো। তাহলে সেটা কি পাবো, আমি যেহেতু এ বিন্দুতে এসেছি তাই আমি বিভব প্রভেদটা পাবো এ বিন্দুর। তাহলে এ বিন্দুর যে বিভব প্রভেদ সেটা কি, একক ধনাত্মক কোনো আধানকে অসীম দূরত্ব থেকে ধীরে ধীরে তড়িৎ বলের বিরুদ্ধে কার্য করে আনতে যে পরিমাণ কার্য করতে হবে তার মানটাকেই আমরা বলবো কি বিভব, ওই এ বিন্দুর বিভব প্রভেদ, সরি বিভব, বারবার বিভব প্রভেদ বলে ফেলছি, ঠিক আছে। তাহলে এইটাই আশা করি তোমাদের মাথায় ক্লিয়ার হয়েছে। তাহলে আমি কি বলবো, আমি গাণিতিক রূপ বলবো যে যদি অসীম দূরত্ব থেকে প্লাস কিউ পরিমাণ আধান, তাহলে প্লাস কিউ পরিমাণ আধান ধরে নাও 10 কুলম্ব আধানকে আনতে আমার 30 জুল লেগেছে, তাহলে 1 কুলম্ব আনতে কত লাগবে 30 ভাগ 10, তাহলে যদি প্লাস কিউ আনতে আমাদের ডাব্লু কার্য করতে হয়, তাহলে 1 আনতে কত হবে, 1 ইউনিট আধানের জন্য কত লাগবে ডাব্লু বাই কিউ, আর ওটাকেই আমি বলছি কি আমাদের তড়িৎ বিভব। তাহলে তড়িৎ বিভব কি হবে কোনো বিন্দুর, ভি হবে আমাদের ডাব্লু ডিভাইডেড বাই কিউ, আর এটাকে আমাদের ফর্মুলা হিসেবে মনে রাখতে হবে, ঠিক আছে। আমি যদি খুব টেকনিক্যালি লিখতে চাই তাহলে আমি কি লিখতে পারি, আমি বলতে পারি যে আমাদের কি বলতে পারি যে আমাদের ধরে নিই, আবার এদিকে চলে যাই একটু, আমি বলে নিই যে আমি ধরে নিই যে আমাদের এ বিন্দুর আমি কি করছি বিভব প্রভেদ বার করছি, তাহলে আমাকে কার্য করতে হবে কোথা থেকে কোথায়, ইনফিনিটি থেকে আমাকে এ বিন্দুতে আসতে হবে। তাহলে আমার যে কার্যটা হয়েছে তাকে আমি যদি আমাদের চার্জ দিয়ে ভাগ করে দিই, তাহলে আমি পেয়ে যাবো যে 1 কুলম্বের জন্য কতটা কার্য করতে হবে, সেটাই হয়ে যাবে কি আমাদের ওই বিন্দু, দেখো এ বিন্দুতে এসেছিলাম আমি, তাহলে এ বিন্দুর আমি বিভব প্রভেদ বিভব পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে এরকম ভাবে আমরা বিভবকে ক্যালকুলেট করি থিওরিটিক্যালি, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে কি আমাদের বিভবের সংজ্ঞা। তাহলে এবার কি আমি সংজ্ঞাটা বানিয়ে লিখতে পারবো আমি যেটা বোঝালাম তারপর, হ্যাঁ পারবো। কি বলছে, অসীম দূরত্ব থেকে, বললাম অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধান, ওই যে 1 কুলম্বের জন্য বার করতে বললাম তো আমি, 1 ইউনিটের জন্য বার করতে বললাম, তাহলে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, যে কোনো একটা বিন্দুতে তড়িৎ বলের বিরুদ্ধে কার্য করে অত্যন্ত ধীর গতিতে, অর্থাৎ কোনো প্রকার ত্বরণ বা গতিশক্তির পরিবর্তন না ঘটিয়ে আনতে যে পরিমাণ কার্য করতে হয়, সেই পরিমাণ কার্যকেই আমরা কি বলি ওই বিন্দুর তড়িৎ বিভব। তাহলে তড়িৎ বিভব কিছুই না, 1 ইউনিট চার্জকে নিয়ে আসতে ইনফিনিটি থেকে যে পরিমাণ কার্য করতে হয় সেই কার্যের পরিমাণটাই হচ্ছে আমাদের কি তড়িৎ বিভব, ঠিক আছে। তাহলে গাণিতিক রূপ আর আমাদের সংজ্ঞা সেটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। এবার যদি আমি বলি যে আমাদের তড়িৎ বিভবের একক কি,
তাহলে আমি যদি বলি এসআই এককের কথা, তাহলে এসআই একক হবে হচ্ছে আমাদের ভোল্ট। এসআই একক কি আমাদের ভোল্ট, ভি, ঠিক আছে। আর যদি আমি সিজিএস এককের কথা বলি, সিজিএস একক হবে হচ্ছে আমাদের ইএসইউ, কি বলেছি, ইএসইউ বিভব। সবসময় আমি কি বলবো, যে আমাদের যে রাশিটা আছে ভৌত রাশি, তার নামটা লিখে দেবো আর তার আগে ইএসইউ বলে দেবো, ঠিক আছে। অথবা আমি কি বলতে পারি, আমাদের যে এসআই এর একক আছে তার আগে স্ট্যাট বসিয়ে দেবো, তাহলে কি বলবো, স্ট্যাট ভোল্ট। তাহলে হয় আমি স্ট্যাট ভোল্ট বলবো বা আমি ইএসইউ বিভব বলবো, এখানে আবার কেউ ফ্র্যাঙ্কলিন বলে দিও না। আর এখানে আমাদের একটা সম্পর্ক আছে যে আমাদের 1 স্ট্যাট ভোল্ট ইজ ইকুয়াল টু 300 ভোল্ট, ঠিক আছে। এই ক্ষেত্রে দেখো আমাদের যে ইএসইউ এর যে এককটা আছে সেটা কিন্তু বড়, ঠিক আছে। তাহলে 1 স্ট্যাট ভোল্ট ইজ ইকুয়াল টু 300 ভোল্ট, তার মানে 300 ভোল্ট হলে সেটাকে আমি 1 স্ট্যাট ভোল্ট বলছি, তাহলে কে বড় হলো, আমাদের বড় রাশি হয়ে গেল আমাদের 1 স্ট্যাট ভোল্ট, ঠিক আছে। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো আমাকে বলছে তড়িৎ বিভবের মাত্রা বার করতে, তাহলে মাত্রা বার করি। দেখো মাত্রা বার করতে গেলে আমাকে কি আগে ফর্মুলা লিখতে হবে, তাহলে আমি ফর্মুলাটা লিখি। দেখো আমি বলছি তড়িৎ বিভব মানে ভি ইজ ইকুয়াল টু, আচ্ছা তড়িৎ বিভবের ইংরেজি কি বলছি, পোটেনশিয়াল, ইলেকট্রিক পোটেনশিয়াল। তাহলে ভি ইজ ইকুয়াল টু কি আমাদের কার্য ডিভাইডেড বাই কি আমাদের আধান। আচ্ছা কার্যের মাত্রা কি, আমি সবসময় একটা কথা বলছি, কার্যের মাত্রা, এক সেকেন্ড দেখে নিই, হ্যাঁ ঠিক আছে। কার্যের মাত্রা, বলের মাত্রা এবং শক্তির মাত্রা, এই তিনটে মাত্রা সবসময় মনে রাখবে, ঠিক আছে, মুখস্থ রাখবে সবসময়। কার্যের মাত্রা বা শক্তির মাত্রা কি, সেটা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এটা মনে রাখবে। কার্য বা শক্তির মাত্রা এইটা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। আর বলের মাত্রা কি এম এল টি টু দি পাওয়ার -2, ওই ক্ষেত্রে এল স্কোয়ার হবে না, শুধু এল হবে, এম এল টি টু দি পাওয়ার -2, ঠিক আছে। আচ্ছা কিউ মানে কি, কিউ মানে হচ্ছে আধান, আধানের মাত্রা আমরা আগের দিন ডিরাইভ করেছিলাম যে আইটি বা এটি, তা আপাতত আমি কি বসালাম, আপাতত আমি আইটি বসালাম, তাহলে আইটি বা এটি, ঠিক আছে। তাহলে এটা করলে কত হবে, দেখো এম এল স্কোয়ারের মতো আছে, তারপর টি এখানে 1, তাহলে কি হবে -2 -1, তাহলে কত হবে, এটা -3 হয়ে যাবে। আর এখানে কি হবে i -1, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল কি তার মাত্রা, এইটা হয়ে গেল তার মাত্রা। আমি এটাকে এরকমও লিখতে পারতাম এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3, আর এটা কি লিখতে পারতাম এ টু দি পাওয়ার -1, যে কোনো একটা লিখতে পারতাম, ঠিক আছে। কারণ কি আমি যে আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা রয়েছে সেটাকে আমি আইও বলতে পারি, এও বলতে পারি, ঠিক আছে। আচ্ছা তাহলে আশা করি তড়িৎ বিভবের মাত্রার একক ক্লিয়ার হয়ে গেছে। এবার হচ্ছে বিভব পার্থক্য বা বিভব প্রভেদ জিনিসটা কি, ঠিক আছে। দেখো এটাও খুব ইন্টারেস্টিং জিনিস। এবার আমি বলছি যে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে, ঠিক আছে, ধরে নাও কোনো একটা চার্জ রয়েছে, ধরে নাও প্লাস কিউ চার্জ রয়েছে। এবার এর কি থাকবে, এর একটা আমাদের কি থাকবে, এর একটা অরা থাকবে, তাহলে এর একটা অরা জোন রয়েছে, এই একটা অরা তার জোন রয়েছে, তাহলে এটা কি, এটা হচ্ছে এর তড়িৎ ক্ষেত্র, তাই তো। এই তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে এবার আমি যাব। যখন আমি কোনো একটা বিন্দুর তড়িৎ বিভব বলছিলাম তখন আমি কি করছিলাম, তখন আমি ইনফিনিটি বা আমাদের অসীম থেকে আসছিলাম। কিন্তু আমি এখন বলছি যে আমি এখন এই বি পয়েন্ট থেকে এ পয়েন্টে আসবো, অর্থাৎ একটা আমার একক ধনাত্মক আধান, একক ধনাত্মক আধানে আমরা পরে আসি। আমি আগে বলছি যে এখান থেকে এখানে আমি একটা টেস্ট চার্জ আনছি, প্লাস কিউ কে আমি কি করছি, আমার এখানে কিউতে আনছি, সরি এ বিন্দুতে আনছি, তাহলে বি বিন্দুতে থাকা কোনো একটা প্লাস কিউ আধানকে অর্থাৎ টেস্ট চার্জকে আমি নিয়ে আসছি কি এ বিন্দুতে। তাহলে আমি এইখান থেকে এখানে আসতে কি করতে হচ্ছে, বি থেকে এ আসতে একটা কার্য করতে হচ্ছে, ঠিক আছে। আমার কথা আশা করি ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। তো আমি যদি বি থেকে এতে আসার একটা কাজ করি, তাহলে আমাকে কি করতে হবে, দেখো এখানে কোথা থেকে কোথায় এসছি, যেটা এসছি সেটা কি, সেটা হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেজ, সেটা কি ইনিশিয়াল স্টেজ। আর যেখানে আসলাম সেটা কি, সেটা হচ্ছে আমাদের ফাইনাল স্টেজ। তাহলে দেখো আমাদের ইনিশিয়াল পয়েন্ট কোনটা, কোথা থেকে আমাদের টেস্ট চার্জ আসা চালু হয়েছে, বি পয়েন্ট থেকে, তাহলে এটা কি ইনিশিয়াল, কোন পয়েন্টে গেল সেটা হচ্ছে আমাদের কি ফাইনাল। তা সবসময় আমি যখন বিভব পার্থক্য লিখবো তখন আমি লিখবো ফাইনাল মাইনাস ইনিশিয়াল, কি বললাম, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তাহলে ফাইনাল কোনটা, ফাইনাল হচ্ছে আমাদের ভি এ, তাহলে প্রথমে লিখবো ভি এ, মাইনাস কি লিখবো ভিবি, এটা লিখলাম, ঠিক আছে। ইজ ইকুয়াল টু, এইটাকে ইকুয়াল টু লিখলাম, তাহলে এইটা কি দেখো দুটো বিভবের পার্থক্য, তাই এটাকে কি বলা হয়, বিভব পার্থক্য, ঠিক আছে। এইটা কি হবে, এই যে আমাদের তড়িৎ বলের বিপরীতে কার্য করব আমি খুব ধীরে ধীরে আসবো, ঠিক আছে, ধীরে 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 যেরকম বলেছি ওরকম ভাবেই আসতে হবে। আমি কি করব, ইউনিট চার্জের জন্য, তাহলে প্লাস কিউ এর জন্য যদি এতটা কার্য করতে হয় তাহলে 1 কুলম্বের জন্য বা 1 ইউনিট চার্জের জন্য কত করতে হবে, এই কার্যটাকে আমার ভাগ করে দিতে হবে। তাহলে বি থেকে এ আসতে যে পরিমাণ কার্য করতে হয়েছে তাকে আমি তার আধান দিয়ে ভাগ করে দেবো, তাহলেই আমি 1 আধানের জন্য পেয়ে যাব। দেখো আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো, আমি বলছি যে কিউ আধানের জন্য আমার কতটা কার্য করতে হয়েছে, বি থেকে এ আসতে যতটা কার্য করতে হয়েছে সেটা, তাহলে 1 ইউনিটের জন্য কতটা কার্য করতে হবে, বি থেকে এ আসতে যতটা কার্য করতে হয়েছে তাকে আমাকে কিউ দিয়ে ভাগ করতে হবে। আর আমি বলছি যে বি থেকে এ তে আসতে হয়েছে, এটাই হচ্ছে তার বিভব প্রভেদ, যে বিভব প্রভেদটা লেখার পদ্ধতি কি এইটা, বোঝা গেল আমার কথাটা। তাহলে এইটা হয়ে গেল কি আমাদের ফর্মুলা, তাহলে এইটা ফর্মুলাটা আমাদেরকে মনে রাখতে হবে কি, যে আমাদের বিভব প্রভেদ ইজ ইকুয়াল টু কতটা কার্য করতে হয়েছে ডিভাইডেড বাই আমাদের কি মোট আধান, ঠিক আছে। আচ্ছা এইবার এটাকে আমি কপি করব, কপি করে আর একটা এক্সাম্পল দেখাচ্ছি। কি এক্সাম্পল দেখাচ্ছি, আমি এইবার সিনারিওই চেঞ্জ করে দেবো।
কি করব, আমি এইবার সিনারিওটাই চেঞ্জ করে দেবো। ঠিক আছে, সিনারিওটা আমি চেঞ্জ করে দিতে চাইছি, দিয়ে আমি তারপর বলতে চাইছি যে এক্ষেত্রে কি হবে। ঠিক আছে, তো সব একটু মুছে দিই। মুছে দিয়ে আমি এবার বলছি যে এবার আমার একটুখানি মনে হচ্ছে যে এবার আজ কুছ তুফানি করতে হয়। তো আমি বললাম যে আমাদের এই যে এ আছে, এই এ বিন্দুতে আমি কোনো একটা টেস্ট চার্জ নিয়ে তাকে আমি বি বিন্দুতে পৌঁছাবো। তার মানে এইবার আমার ইনিশিয়াল কোনটা, ইনিশিয়াল এবার আমার তাহলে কি এ বিন্দু, সেখান থেকে আমি ফাইনাল বি বিন্দুতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি এইবার ফর্মুলা কি করে লিখবো, সবসময় ফাইনাল থেকে ইনিশিয়াল বিয়োগ করবো, তাহলে ভি বি, অর্থাৎ বি বিন্দুর যে আমাদের কি বিভব, বিভব কি করে পাবো, বি বিন্দুর ইনফিনিটি থেকে কোনো একটা আধানকে আনবো বি বিন্দুতে, তাতে যে কার্য লাগবে তার ইউনিট পরিমাণটাকে আমি বলবো কি এর বিভব প্রভেদ। সেই বিভব প্রভেদ থেকে আমাকে কি করতে হবে, এর যে বিভব প্রভেদ সেটাকে আমি বিয়োগ করবো। তাহলে এইটা কি হলো, এইটা এই ক্ষেত্রে হলো কি আমাদের যে এর কি বলছি যে এর হচ্ছে বিভব প্রভেদ। ঠিক আছে, এইবার এ থেকে বি তে যেতে কতটা কার্য করতে হয়েছে, তাহলে আমি ধরি যে এ থেকে বি তে যেতে কার্য করতে হয়েছে আমাদের ডাব্লু পরিমাণ। তাহলে আমি সেটা লিখে দেবো যে ডাব্লু এ থেকে বি তে যেতে যে কার্য করতে হয়েছে। এবার আমি প্লাস কিউ কে নিয়ে গেছিলাম, তাহলে 1 কুলম্বের জন্য বা 1 স্ট্যাট কুলম্বের জন্য কত আনতে হবে, সেই কিউ দিয়ে ভাগ করে দেবো, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এরকম ভাবে কিন্তু আমাকে বিয়োগ প্রভেদ লিখতে হবে। সবসময় আমি কিভাবে লিখবো, আমি লিখবো ফাইনাল মাইনাস ইনিশিয়াল। ঠিক আছে, ফাইনাল থেকে আমি সবসময় ইনিশিয়াল লিখবো। ঠিক আছে, কথার কথা ধরো এখানে আমি আরেকটা পয়েন্ট দেখাচ্ছি, আমি বলছি যে আমার এখানে সি পয়েন্ট আছে, এখানে ডি পয়েন্ট আছে, আমি বলছি সি থেকে ডি তে আমি নিয়ে যাচ্ছি, সেখানে আমার সি থেকে ডি তে নিয়ে যেতে যে কার্য করতে হচ্ছে সেটা হচ্ছে ডাব্লু, মানে কার্য সি থেকে ডি। ঠিক আছে, আর আমি নিয়ে যাচ্ছি এখানে কি, এখানে আমি নিয়ে যাচ্ছি ধরো প্লাস এম চার্জ, আমি বলছি এখানে প্লাস এম চার্জ লাগছে আমার। ঠিক আছে, তাহলে এর জন্য আমার বিভব প্রভেদ কত হবে, দেখো ডাব্লু, ডাব্লু না, প্রথমে কি লিখবো, প্রথমে লিখবো আমার ফাইনাল কোনটা, দেখো ফাইনাল হচ্ছে আমাদের ডি, তাহলে আমি কি লিখবো ভিডি মাইনাস ইনিশিয়াল কোনটা আমাদের সি, তাহলে কি লিখবো ভিসি ইজ ইকুয়াল টু কতটা কার্য করতে হয়েছে, ডাব্লু সি থেকে ডি এতটা কার্য করতে হয়েছে, আর আধান কতটা, আধান হচ্ছে প্লাস এম, তাহলে এখানে কত লিখবো প্লাস এম। বোঝা গেল, তাহলে এরকম ভাবে কিন্তু আমরা এটাকে সলভ করতে পারি। ঠিক আছে, তাহলে আমি সংজ্ঞা কি বলবো, আমি সংজ্ঞা বলবো কোনো একক ধনাত্মক আধানকে তড়িৎ বলের বিরুদ্ধে ধীরে ধীরে আনতে, এক বিন্দু থেকে অন্য বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই আমরা বলি কি দুই বিন্দুর বিভব পার্থক্য। কি বললাম, তড়িৎ বলের বিরুদ্ধে কোনো একটি তড়িৎ ক্ষেত্রে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে কোনো একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই বলা হয় তার বিভব প্রভেদ। ঠিক আছে, তাহলে আমি কি বলবো, তাহলে আমি বলবো তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে কোনো কোনো সক্রিয় তড়িৎ বর্তনীতে একটা বিন্দু থেকে অপর একটা বিন্দু, যে কোনো বিন্দু থেকে অন্য কোনো বিন্দু তে নিয়ে যেতে একক ধনাত্মক আধানকে অত্যন্ত ধীর গতিতে, অর্থাৎ কোনো রকম ত্বরণ বা গতিশক্তির পরিবর্তন না ঘটিয়ে যে পরিমাণ কার্য করতে হয় সেই কার্যের পরিমাণটাকেই আমরা তখন কি বলে থাকি, বিভব পার্থক্য বলে থাকি। তাহলে কার্য ডিভাইডেড বাই আধান, সেটা করলে আমরা বিভব বা বিভব পার্থক্য পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে গাণিতিক রূপ আমি যদি বলি, আমাকে যদি বলে যে এ আর বি বিন্দুর বিভব প্রভেদ হচ্ছে ভিএ আর ভিবি, তাহলে আমি কি বলবো ভিএ মাইনাস ভিবি ইজ ইকুয়াল টু কি হবে, ডাব্লু বি এ, অথবা বি থেকে একটা তীর চিহ্ন দেখে দিতে পারো, ডিভাইডেড বাই কি আমাদের কিউ। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের কি ফর্মুলা, তাহলে এই ফর্মুলা কিন্তু আমাদেরকে মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, তাহলে এইটাই আশা করি আমাদের কি বুঝতে পারলাম আমরা। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যেটা এই যে ভিএ মাইনাস ভিবি বলছি না, এইটাকে আমরা বলি কি বিভব প্রভেদ। এই যে ভিএ মাইনাস ভিবি বলছি আমি, এই যে ভিএ মাইনাস ভিবি এটাকে আমরা অনেক সময় এরকম লিখি ডেল্টা ভি। ডেল্টা ভি মানে কি পার্থক্য, বিভব পার্থক্য, এটাকেই বলি হচ্ছে আমরা ভিএ মাইনাস ভিবি। এটাকে আমরা বাংলায় কি কি বলবো, এটাকে আমরা বলবো বিভব পার্থক্য, বা আমরা বলি বিভব প্রভেদ, বা আমরা বলি বিভব প্রভেদ। দেখে নিই একটু কতক্ষণ টাইম হয়েছে, তো এখনো হয়েছে আমাদের 48 মিনিট। ঠিক আছে, আমার আজকে ইচ্ছা আছে এটাকে একটু শর্ট করার। ঠিক আছে, আচ্ছা, তা এইগুলো আমাদের বোঝা হয়ে গেল। এবার চলে আসি এককে। দেখো একক কিছুই না, একক বিভবের যা একক ছিল এটা তো তার বিয়োগফল। সবসময় মনে রাখবে, ক্লাস 11-এ উঠলে তোমরা একটা জিনিস পড়বে, প্রিন্সিপাল অফ হোমোজেনিটি। সেখানে কি বলা হয়, ধরো তুমি এরকম কখনো করতে পারবে 10 কেজি আলুর সাথে 3 লিটার জল মেশাও, যোগ করতে পারবে? পারবে না। 3 লিটারের সাথে 5 লিটার জল যোগ করতে পারবে? পারবো, 8 লিটার হয়ে যাবে। 3 লিটার থেকে 2 লিটার বিয়োগ করতে পারবে? পারবে। 3 লিটারের সাথে 3 কেজি যোগ করতে পারবে? পারবে না। তার মানে সবসময় যখন দুজনের বিয়োগফল যোগফল এগুলো থাকে তখন কিন্তু তাদেরকে একই হতে হয়। তাহলে বিভব প্রভেদ তো কিছুই না, দুটো বিভবের পার্থক্য মাত্র। তার মানে কি হবে, এর ইউনিটটাও একই হবে। তাহলে এরও এসআই একক কি হবে, এরও এসআই একক হবে হচ্ছে আমাদের কি ভোল্ট, এরও এসআই একক হবে হচ্ছে আমাদের ভোল্ট। আর সিজিএস একক কি হবে, সিজিএস একক হবে হচ্ছে আমাদের কি, সেটা হবে হচ্ছে আমাদের স্ট্যাট ভোল্ট। বা কি বলবো, এখানে বলবো ইএসইউ বিভব প্রভেদ। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কি একই বিষয়। এখানেও আমি কি বলবো, এখানেও বলবো এক স্ট্যাট ভোল্ট ইজ ইকুয়াল টু কত, এক স্ট্যাট ভোল্ট ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 300 ভোল্ট। ঠিক আছে, আর কিছুই না, একই ব্যাপার। আর বিভব প্রভেদের মাত্রা যা এসেছিল তাই বসিয়ে দেবো। কি এসেছিল, এম এল স্কোয়ার টি কি পাওয়ার -3 এ কি পাওয়ার -1, তাহলে এটাও তাই হবে।
ml স্কোয়ার টি কি পাওয়ার -3 a কি পাওয়ার -1। ঠিক আছে, কারণ এটাও তো একই, কার্যকে সেই আধান দিয়ে তো ভাগ করছি, তাহলে একই আসবে তো। ঠিক আছে, তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পারলে। এবার চলো অঙ্ক করা চালু করি। তাহলে 15 কুলম্ব তড়িৎ আধানকে দুটো বিন্দুর একটি বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে 30 জুল কার্য করতে হলো। তাহলে দেখো এখানে কার্য করতে কত হয়েছে, কার্য করতে হয়েছে আমাদের 30 জুল। বলছে 15 কুলম্ব আধান, তাহলে আধান কত, আধান হচ্ছে আমাদের কি 15 কুলম্ব। বলছে বিন্দু দুটির বিভব পার্থক্য কত, তাহলে বিভব পার্থক্যকে আমরা কি ধরি, ডেল্টা ভি ধরে নিই। তা আমি কি বলছি দেখো ঐকিক নিয়ম করে দেখাচ্ছি। 15 কুলম্বের জন্য আমাকে কার্য করতে হচ্ছে 30 জুল, আমি কি বলছিলাম 1 ইউনিটের জন্য কত করতে হবে, সেইটা হচ্ছে আমাদের কি বিভব পার্থক্য। তাহলে আমি কত লাগবে 30 জুল ডিভাইডেড বাই 15 কুলম্ব, তাহলে জুল পার কুলম্ব করলে কত আসে, জুল পার কুলম্ব, এটা করলেই আসে কি আমাদের ভোল্ট। তাহলে এখান থেকে এই যে আমি একটা জিনিস করে দেখালাম না এক্ষুনি, এইটাই ভালো করে বোঝো যে আমাদের ভি ইজ ইকুয়াল টু কি ডাব্লিউ বাই আমাদের কি কিউ, তাই তো। তাহলে আমাকে একটা কথা বলো, এই যে আমাদের ভি রয়েছে, ভি এর একক কি আমাদের ভি, ভোল্ট। ভি মানে কি, ভি মানে হচ্ছে আমাদের বিভব বা বিভব প্রভেদ, তার এককটা কি আমাদের ভোল্ট। আচ্ছা এই ডাব্লিউ মানে কি, ডাব্লিউ মানে হচ্ছে আমাদের কার্য, তার এককটা কি, তার এককটা হচ্ছে আমাদের জুল, ডিভাইডেড বাই কিউ মানে কি আধান, তার এককটা কি আমাদের কুলম্ব। তার মানে আমি একটা জিনিস কি বুঝতে পারছি, যে আমি একটা জিনিস বলতে পারি যে ভি ইজ ইকুয়াল টু আমাদের কি জুল পার কুলম্ব, অথবা আমি এখান থেকে কি এটাও বলতে পারি যে জুল ইজ ইকুয়াল টু কি ভোল্ট ইনটু কুলম্ব। তাহলে এই দুটো এককের সম্পর্ক কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে না, এগুলো বুঝে রাখো, কারণ এগুলো এমসিকিউতে আসে। ঠিক আছে, এখানে কোনটা কি আমি একটু বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি যে এখানে জে ফর কি, জে ফর হচ্ছে আমাদের জুল, সি ফর কি, সি ফর হচ্ছে আমাদের কি কুলম্ব, এবং ভি ফর কি, ভি ফর হচ্ছে আমাদের ভোল্ট। ঠিক আছে, আমি প্রত্যেকের এককটা বসিয়েছি এখানে, আর কিছু করিনি। ঠিক আছে, ভি ফর হচ্ছে আমাদের ভোল্ট। ঠিক আছে, আচ্ছা তাহলে কি হলো, এটা হচ্ছে আমাদের 2 ভোল্ট। এবার যদি আমি ফর্মুলা ওরিয়েন্টেড করি, তাহলে ফর্মুলার জন্য আমি কি করব, আমি বলবো যে আমাদের ডেল্টা ভি ইজ ইকুয়াল টু কি, ডেল্টা ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। ডাব্লিউ কত, ডাব্লিউ হচ্ছে আমাদের 30, কিউ কত, কিউ হচ্ছে আমাদের 15। তাহলে উত্তর কত আছে, উত্তর আছে 2 ভোল্ট, ব্যাস আর কিছুই না। ফর্মুলায় বসাও আর এরকম ভাবে তুমি লজিক দিয়ে করো, ঠিক আছে, একই ব্যাপার। তাহলে কি কত আসবে উত্তরটা, উত্তরটা আসবে আমাদের তাহলে 2 ভোল্ট। ঠিক আছে, একবার যদি কেউ দেখতে চাও তাহলে দেখে নাও। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসো নেক্সট কোশ্চেনে। বলছে কি, বলছে আমাদের যে দুই এ এবং বি বিন্দু, দুটো বিন্দু আছে, তার বিভব পার্থক্য 10 ভোল্ট। তাহলে ডেল্টা ভি দিয়েছে কত, 10 ভোল্ট। বলছে কিছু পরিমাণ আধানকে এ থেকে বি বিন্দুতে নিয়ে যেতে 50 জুল কার্য করতে হলো। তাহলে ডাব্লু বা কার্য সেটা কি, সেটা হচ্ছে আমাদের 50 জুল। বলছে আধানের পরিমাণ কত, তাহলে কিউ ইজ ইকুয়াল টু কোয়েশ্চেন মার্ক জিজ্ঞাসা করছে। ঠিক আছে, তাহলে আমি কি করবো, আমি কিছু না সিম্পলি ভাববো যে ডাব্লু ভি সরি ডেল্টা ভি ইজ ইকুয়াল টু কি আমাদের ডাব্লু ডিভাইডেড বাই কিউ। ডেল্টা ভি কত, ডেল্টা ভি হচ্ছে আমাদের 10, ডাব্লু আমাদের কত, সেটা হচ্ছে আমাদের 50, আর কিউ আমাকে বার করতে বলেছে। তাহলে এবার একটা কথা ভাবো যে এখানে ভোল্ট আর জুল দুটোই আমাদের এসআইতে আছে, দুটোই কিসে আছে দেখো, এটাও আমাদের ভোল্ট আছে এসআইতে, এটাও আছে এসআইতে, তাহলে আমাদের কিউ আসবে এসআইতে, তাহলে কুলম্ব আসবে। তাহলে এখান থেকে কিউ যদি এদিকে পাঠাও তাহলে এদিকে চলে যাবে, আর 10 এদিকে গুণে আছে তাহলে এদিকে ভাগে আসবে, তাহলে কত হবে, এদিকে 50 ভাগ 10, তাহলে করলে কত হবে 5, তাহলে উত্তরটা কিসে আসবে, কুলম্বে আসবে, যেহেতু এসআই তাহলে কি হবে, উত্তরটা হবে 5 কুলম্ব। ঠিক আছে, তাহলে আশা করি এটাও বুঝতে পেরে গেলে। এর পরের অঙ্ক কি বলছে, পরের অঙ্ক আমাকে বলছে যে তড়িৎ ক্ষেত্রের দুটি বিন্দুর বিভব প্রভেদ যথাক্রমে 1.5 এবং 2 ইএসইউ, না দুটি বিন্দুর বিভব যথাক্রমে। তাহলে ধরে নি যে একটা বিন্দু হচ্ছে ভি এ, তার বিভবটা হচ্ছে কি 1.5 ইএসইউ, আর একটা বিন্দুর বিভব হচ্ছে আমাদের কত 2 ইএসইউ। তাহলে এদের বিভব প্রভেদ কত হবে, দেখো ডেল্টা ভি তাহলে কত হবে, বিন্দুর একটা থেকে অন্যটায় যাচ্ছি, তাই সবসময় বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দাও, আর কিছুই না। তাহলে 2 থেকে আমি 1.5 বিয়োগ করে দিচ্ছি, তাহলে করলে কত হবে 0.5 ইএসইউ। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে এটা কিন্তু ইএসইউ বিভব, কারণ আমাকে একক ম্যাচ করতে হবে। তারপর বলছে অন্যটাতে নিয়ে যেতে এত আধানটা বহন করছি, তাহলে আধান দিয়েছে, তাহলে কিউ দিয়েছে কত 3 × 10⁻⁸ কুলম্ব। তাহলে কুলম্ব দিয়েছে মানে কি, কুলম্ব দিয়েছে মানে এটা এসআই, তাহলে তো এইটা আমাকে সিজিএস এ রাখলে হবে না, ইএসইউ বলছে মানে এটা তো সিজিএস এ আছে। তাহলে কি করতে হবে, আমরা পড়েছিলাম যে 1 ইএসইউ মানে 300, 0.5 ইএসইউ মানে কি 0.5 এর সাথে 300 গুণ করে দেবো, তাহলে কত হবে 0.5 × 300, তাহলে কত হয়ে যাবে, এটা কিন্তু ভোল্ট হয়ে যাবে। তাহলে 0.5 কে 300 দিয়ে গুণ করলে কত হয়, পয়েন্ট তুললে এখানে 10, 10 এর একটা শূন্য কেটে গেল, 30 কে 5 দিয়ে গুণ করলে কত হবে 150 ভোল্ট। ঠিক আছে, তাহলে কি হবে আমাদের যে বিভব প্রভেদ আসলে আমাদের কত 150 ভোল্ট। এবার বলছে কি পরিমাণ কার্য আমাকে বের করে দেখাতে, তাহলে কি পরিমাণ কার্য বার করতে বলেছে, তো তাহলে কি ডাব্লিউ ইজ ইকুয়াল টু কোয়েশ্চেন মার্ক। তাহলে আমি কি জানি, আমি জানি যে ডেল ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। তাহলে এখান থেকে আমাদের ডাব্লিউ কত আসছে, দেখো এখান থেকে আমাদের ডাব্লিউ আসছে কত, ডাব্লিউ আসছে আমাদের ডেল ভি এর সাথে কিউ গুণ হবে, তাহলে এখানে কি করব, ডেল ভি এর সাথে আমাদের কিউ গুণ করব। তাহলে ডেল ভি কত, ডেল ভি হচ্ছে আমাদের কি 150 গুণ কিউ কত, কিউ হচ্ছে আমাদের 3 × 10⁻⁸।
তাহলে এখান থেকে 150কে আমি যদি গুণ করি তাহলে কত হবে 450 ইন্টু 10⁻⁸ আর যেহেতু ডাব্লু মানে কি কার্য, তাহলে এটা কিসে আসবে, এটা আসবে আমাদের জুলে। তাহলে 450 গুণ 10⁻⁸ এত জুল কিন্তু আমাদের কার্য করতে হবে। ঠিক আছে, তাহলে আশা করি এই অঙ্কগুলো সব বুঝতে পেরেছো। এইবার আর্ট অফ ডেফিনেশনস ডিফাইনিং আগের দিনও শিখেছিলাম। আগের দিন কি শিখেছিলাম, এক স্ট্যাট কুলম্ব এবং 1 কুলম্বের জন্য। ঠিক আছে, আশা করি সব বুঝতে পেরেছো। তাহলে আজকেও আমরা কিন্তু আমাদের যে স্ট্যাট ভোল্ট আছে এটা কিন্তু আমরা না মুখস্থ করে বোঝার চেষ্টা করবো যে কি করে আমরা বুঝে করতে পারছি। দেখো আমি কি বলছি, স্ট্যাট ভোল্টটাকে কোন একক সেটা মানে কোন পদ্ধতির একক সেটা মাথায় আনতে হবে। দেখো স্ট্যাট ভোল্ট মানে কি সিজিএস পদ্ধতির একক, তাহলে সব আমাকে সিজিএস এ ভাবতে হবে। এবার ভাববো যে এক স্ট্যাট ভোল্ট এটা কার একক, তা আমরা জানি যে এটা বিভবের একক বা বিভব প্রভেদের একক। ঠিক আছে, তাহলে আমি কি বলছি বিভবের একক বা বিভব প্রভেদের একক। তো আমি আপাতত বিভব ধরছি। তাহলে বিভবের ফর্মুলা কি, ভি ইজ ইকুয়াল টু ডাব্লু বাই কিউ। এর সংজ্ঞা কি ছিল, এর সংজ্ঞা ছিল যে আমি ইনফিনিটি থেকে কোনো একটা একক ধনাত্মক আধানকে আনছি, কি বলছি যে এখান থেকে কোনো 1 ইউনিট চার্জকে আনছি বা একক ধনাত্মক আধানকে আনছি, আনতে যে পরিমাণ কার্য করতে হচ্ছে তার পরিমাণটাই হচ্ছে কি আমাদের বিভব, তাই তো, ওই বিন্দুর বিভব, যে বিন্দুতে আনছি সেই বিন্দুর বিভব। ধরে নিই এটা হচ্ছে আমাদের এ বিন্দু, তাহলে ইনফিনিটি থেকে যখন এ বিন্দুতে আনছি তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের ওই এ বিন্দুর বিভব। ঠিক আছে, এবার আমাকে একটা কথা বলো, এখানে আমি যে বলছিলাম যে 1 ইউনিট চার্জ অর্থাৎ আমাদের যে কোনো ইউনিট হতে পারে, আমাকে একক আধান নিতে হবে। যখন আমাকে এখানে সিজিএস এ বলতে হবে সমস্ত কিছু, তাহলে এগুলো সিজিএস হয়ে যাবে। তাহলে এখানে 1 ইউনিটের জায়গায় আমি কি বলবো, এখানে আমি বলবো 1 ইউনিটের জায়গায় 1 স্ট্যাট কুলম্ব বা 1 ইএসইউ আধান বলবো, যে কোনো একটা বলবো। এখানে যে কার্যটা আছে কার্যটা আমি কি বলবো, তাহলে আমি আর্গ বলবো, তাহলে আমি কি বলবো 1 আর্গ। তাহলে ব্যাস, তাহলেই তো হয়ে যাবে। যদি এটা 1 স্ট্যাট কুলম্ব হয়, এটা 1 আর্গ হয়, তাহলে এটাও 1 এটাও 1, তাহলে 1/1 করলে এটাও তো 1 হয়ে যাবে। তাহলে এটা কি হবে, এটা তাহলে হবে আমাদের 1 ইএসইউ বিভব বা 1 কি স্ট্যাট ভোল্ট। বোঝা গেল, এটা যদি আমাদের 1 আর্গ হয়ে যায়, এটা যদি আমাদের 1 স্ট্যাট কুলম্ব হয়ে যায়, তাহলে 1/1 করলে এটাও 1 আসবে, তাহলে সেটা কি হবে 1 স্ট্যাট ভোল্ট। তাহলে আমি কি বলবো, আমি বলবো তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে অসীম দূরত্ব থেকে একটি 1 স্ট্যাট কুলম্ব আধানকে আনতে যদি 1 আর্গ কার্য করতে হয়, তাহলে ওই বিন্দুর বিভব প্রভেদকে আমরা বলবো 1 স্ট্যাট ভোল্ট। ব্যাস, তাহলে আমি কি বলবো, অসীম দূরত্ব থেকে 1 স্ট্যাট কুলম্ব ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি 1 আর্গ কার্য করতে হয়, তাহলে ওই বিন্দুর তড়িৎ বিভবকে কি বলবো আমরা 1 স্ট্যাট ভোল্ট বলতে পারি। আচ্ছা, তুমি মনে করলে যে আমি বিভব দিয়ে বলবো না, আমি বিভব পার্থক্য দিয়ে বলবো। ব্যাস, কিচ্ছু করতে হবে না, তোমাকে কি বলতে হবে, তড়িৎ ক্ষেত্রের কোনো একটা তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দু থেকে অন্য একটি বিন্দুতে একটি 1 স্ট্যাট কুলম্ব আধানকে নিয়ে যেতে যদি 1 আর্গ কার্য করতে হয়, তাহলে ওই দুটি বিন্দুর বিভব প্রভেদকে বলা হবে 1 স্ট্যাট ভোল্ট। ব্যাস, এটুকুই। তুমি যা বলতে চাইবে তাই বলতে পারবে, শুধু তোমাকে এককগুলো সেম রাখতে হবে। যদি সিজিএস পদ্ধতিতে তোমার কাছে চায়, সবাইকে সিজিএস করে দাও। এক্ষুনি এসআই পদ্ধতি জিজ্ঞেস করবে তো, তাহলে চলো এসআই পদ্ধতিটা করি। তো এই পেজটা আমার ফাঁকা পেজ লাগবে না, ঠিক আছে, আমি একবার ডিলিট করে দিই। তারপর নেক্সট পেজে 1 ভোল্ট, দেখো ভোল্ট বলেছে, তাহলে ভোল্ট কোথাকার একক, ভোল্ট হচ্ছে এসআই এর একক। কার একক, দেখো এটা আমাদের বিভবের একক বা বিভব পার্থক্যের একক, তাই তো, বিভব পার্থক্যের একক। দেখো আমি বিভব পার্থক্যটা বোঝাই এখানে, ঠিক আছে। দেখো আগেরটাই কিছু না, আগেরটা এখানে স্ট্যাট কুলম্ব ছিল, এখানে কি করব কুলম্ব করে দেবো। আগেরটা আমাকে কি বলছিল যে 1 আর্ক কার্য করব, এখানে কি বলবো 1 জুল কার্য করব। ব্যাস, এরকমই সংজ্ঞা। এবার আমি তোমাকে বলছি যে আমি একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে চলে এসেছি, আমি কি বলছি যে আমি একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে চলে এসেছি, আমি এখানে এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে চাইছি বা বি বিন্দু থেকে এ বিন্দুতে আসতে চাইছি। তাহলে আমাকে কি করতে হবে, কোনো একটা একক ধনাত্মক আধান নিতে হবে। তাহলে যেহেতু এটা এসআই পদ্ধতিতে আছে, তাহলে কি নেবো, তাহলে আমি নেবো 1 কুলম্ব আধান। যেতে আমাকে কোনো একটা একক কার্য করতে হবে, তাহলে আমি কি বলবো যে 1 জুল কার্য করেছি। তাহলে যদি এটা 1 জুল হয়, এটা যদি 1 কুলম্ব হয়, তাহলে আমরা জানি যে ভি ইজ ইকুয়াল টু কি ডাব্লিউ বাই কিউ। তাহলে আমার যদি এটা 1 জুল হয়, এটা যদি 1 কুলম্ব হয়, তাহলে নিশ্চয়ই এটাও আমাদের 1 ভোল্ট হয়ে যাবে। তাহলে আমি কি বলবো, তড়িৎ ক্ষেত্রের কোনো একটা তড়িৎ ক্ষেত্রে একটা নির্দিষ্ট তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একক ধনাত্মক আধান, সেটাকে একক ধনাত্মক আধান বললে হবে না, আবার প্রথম থেকে বলছি, কোনো একটা তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দু থেকে একটি 1 কুলম্ব আধানকে অন্য বিন্দুতে নিয়ে যেতে যদি 1 জুল কার্য করতে হয়, তাহলে ওই দুই বিন্দুর বিভব প্রভেদকে 1 ভোল্ট বলে। বোঝা গেল, তাহলে মুখস্থ করতে হলো না, প্রথম যে কনসেপ্টটা ছিল ওই কনসেপ্টটা যদি আমার ক্লিয়ার থাকে, তাহলে আমি ওখান থেকে সংখ্যাটাও বানাতে পারবো, ওখান থেকে আমি এই কিন্তু এককের সংখ্যাগুলো বানাতে পারবো। বোঝা গেল, তাহলে এরকম ভাবে আমরা চাইলে বিভব প্রভেদ দিয়ে সংখ্যাটা বানাতে পারি বা এরকম তড়িৎ বিভব দিয়ে সংখ্যাটা বানাতে পারি, আমার ইচ্ছা। ঠিক আছে, তোমার যদি বোঝা থাকে তাহলে তোমার কাছে সব রাস্তা খুলে যাবে, কিন্তু যদি বোঝা না থাকে
তাহলে এতগুলো সংখ্যা বসে বসে মুখস্থ করো। আজকে তোমার মনে হবে যে আমি একটা চ্যাপ্টারের সংখ্যা মুখস্থ করে ফেলবো, আর তোমার কাছে কতগুলো চ্যাপ্টার আছে, ইতিহাসের এত সাল তারিখ রয়েছে, ভূগোলের এত জিনিস রয়েছে, ইনফরমেশন রয়েছে, আঞ্চলিক ভূগোলে কত কিছু মুখস্থ করতে হবে, বাংলায় কত কিছু মুখস্থ করতে হবে, ইংলিশের বেশ কিছু জিনিস মুখস্থ করতে হবে, ভোকাবুলারি তোমরা মনে রাখতে শুরু করেছো এখন নিশ্চয়ই আশা করি। ঠিক আছে, এরকম কত কিছু মুখস্থ করতে হবে, কত কিছু মুখস্থ করবে। সায়েন্সে একটু বোঝার সুযোগ আছে যখন, তাহলে বোঝার চেষ্টা করি আমরা, যাতে আমাকে এখানে কম মুখস্থ করতে হয়, বেশি বুঝতে পারি আমরা। ঠিক আছে, তারপর তোমার যদি বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে সেটা তুমি মুখস্থ করে নিতেই পারো। ঠিক আছে, তাহলে আশা করি এই জিনিসগুলো আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, এইবার চলে আসবো আমরা কটা এমসিকিউ প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে, তো এবার আমরা কটা এমসিকিউ প্র্যাকটিস করবো, তাহলে আমাদের আজকের ক্লাস শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো সবার প্রথমে আমাকে কি বলছে, চেষ্টা করবে নিজে থেকে একটা অ্যান্সার দেওয়ার। বলছে এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক কি? তড়িৎ আধান, আধান মানে কি আমাদের চার্জ, চার্জের একক কি? চার্জের একক ছিল আমাদের কুলম। এসআই পদ্ধতি বলেছে তাহলে কি হবে? কুলম। যদি সিজিএস পদ্ধতি বলতো তাহলে কি বলতাম? একবারে সিজিএস বলে দিই। সিজিএস হলে তাহলে কি হবে? সিজিএস হলে আমাদের স্ট্যাট কুলম, বা হবে কি, বা হবে আমাদের ইএসইউ আধান, বা এটাকে আমরা কি বলে থাকি, বা এটাকে আমরা বলে থাকি ফ্র্যাঙ্কলিন। এটাকে কি বলে থাকি আমাদের? ফ্র্যাঙ্কলিন, তাই তো? আচ্ছা, তারপর বলছে একটি ইলেকট্রনের আধানের পরিমাণ কত? ইলেকট্রন বলেছে, তাহলে কি বলবো? -1.6 গুণ 10⁻⁻19 কুলম্ব। যদি প্রোটন বলতো, আমি জিজ্ঞাসা করছি, এখানে জিজ্ঞাসা করিনি, যদি প্রোটন জিজ্ঞাসা করতো, প্রোটন জিজ্ঞাসা করলে কি বলতাম? +1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। ঠিক আছে, যদি ইলেকট্রন জিজ্ঞাসা করে তাহলে মাইনাস, প্রোটন জিজ্ঞাসা করলে প্লাস। দুজনের আধানটা কিন্তু আমাদের সেম, শুধুমাত্র দুজনের প্রকৃতি আলাদা। ঠিক আছে, তারপরে কি বলছে? বলছে আধানের কোয়ান্টামের নীতি অনুযায়ী কোন বস্তুর মোট আধান সর্বদা কার সরল গুণিতক হয়? আমরা জানি যে Q = Ne, তাহলে এই Nটা হচ্ছে সরল গুণিতক, আর ইটা কি? ইটা হচ্ছে ইলেকট্রনের আধান। ইটা কি? ইলেকট্রনের আধান, তার মানে ইলেকট্রনের আধানের সরল গুণিতক হবে। একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন, তিনটে ইলেকট্রন, চারটে ইলেকট্রন, পাঁচটা ইলেকট্রন, ছটা ইলেকট্রন, 1,00,000 ইলেকট্রন, সরল পূর্ণ সংখ্যা হতে হবে, ধনাত্মক, তাই তো? তাহলে কি বলবো? আমি বলবো ইলেকট্রনের আধানের। ঠিক আছে, এইটা হবে তাহলে আমাদের অ্যান্সার। তাহলে হচ্ছে দুটো সমজাতীয় বিন্দু পরস্পরকে কি করে? সমজাতীয় মানে কি? প্লাস প্লাস মাইনাস মাইনাস। ঠিক আছে, তাহলে কি করে? এরা পরস্পরকে বিকর্ষণ করে। আর যদি আমাদের কি বিষম জাতীয় হতো তাহলে কি করতো? আকর্ষণ করতো। তাহলে এটা কি হবে? এটা হবে বিকর্ষণ করে। তারপর কি বলছে? তারপর বলছে তড়িৎ আধানের সিজিএস একক, তাহলে সিজিএস একক কি হবে? কুলম তো হবে না, একটু আগে বললাম আমরা স্ট্যাট কুলম। ঠিক আছে, তাহলে ইএসইউ বা স্ট্যাট কুলম, ইএসইউ আধান বা স্ট্যাট কুলম। বলছে 1 কুলম আধান = কত ইএসইউ আধান? আমরা জানি যে কি 1 কুলম = 3 × 10⁹ ইএসইউ আধান। ঠিক আছে, আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 1 কুলম = 3 × 10⁹ ফ্র্যাঙ্কলিন লিখতে পারি। ঠিক আছে, আমরা ফ্র্যাঙ্কলিন লিখতে পারি বা স্ট্যাট কুলম লিখতে পারি, আমার ইচ্ছা যা খুশি লিখতে পারি, তিনটের মানেই একই। ঠিক আছে, তিনটেই আমাদের সিজিএস পদ্ধতির একক। তারপর বলছে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল সংক্রান্ত কুলম্বের সূত্রের গাণিতিক রূপ লেখো। তো গাণিতিক রূপ লিখবে যে F = K' Q1 Q2/r²। যদি বায়ু মাধ্যম হয়, ঠিক আছে, বায়ু মাধ্যমের কথা বলছি বা শূন্য মাধ্যমের কথা বলছি, তাহলে K' = 1 কখন হবে? যখন সিজিএস আছে। আর K' = 9 × 10⁹ কখন হবে? যখন এসআই আছে। এই 9 × 10⁹ মানেই কি? 4πε0। ঠিক আছে, তাহলে এরকম ভাবে এটা লিখে দেবে। এখানে কোনটা কি লিখতে হবে তোমাকে যখন পরীক্ষায় দেবে, তাহলে বলতে হবে যে এইটা কি? তাদের মধ্যবর্তী ক্রিয়াশীল সংযোজক, ওই সরলরেখা বরাবর ক্রিয়াশীল আমাদের কি বল, K' একটা সমানুপাতিক ধ্রুবক, Q1 Q2 দুটি বিন্দু আধান, এবং আর কি তাদের সংযোজককারী যে কি দূরত্ব। ঠিক আছে, তারপর বলছে যে কুলম্বের সূত্র অনুযায়ী দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব যদি দ্বিগুণ করা হয়, দেখো আর আমাদের দ্বিগুণ করা হচ্ছে, 2x করা হচ্ছে, 2x বাড়াচ্ছি আমি, তাহলে বলছে ক্রিয়াশীল বলের মান কত হবে? F কত হবে? আগের দিনই আমি শিখেছিলাম যে F ভ্যারিজ কি আমাদের 1/r²। তাহলে আমাদের যদি r দুগুণ বৃদ্ধি পায় তাহলে F কি হবে? 2 এর স্কোয়ার গুণ হ্রাস পাবে, তাহলে কি হবে? 4 গুণ হ্রাস পাবে, তাহলে কি হবে? 1/4 হয়ে যাবে। এইটার প্রপার আমি ডিটেইলিং আগের লেকচারে করে দিয়েছি, ওখানে প্রপার নিউমেরিক্যাল সলভ করে দিয়েছি, প্লাস ট্রিক শেখানো হয়েছে। তাই এটা যদি কারোর বুঝতে অসুবিধা হয় তাহলে প্রিভিয়াস লেকচারটা একবার দেখে নিও। ঠিক আছে, প্রিভিয়াস লেকচারে এটা সলভ করা হয়েছে। ঠিক আছে, তারপর বলছে এসআই পদ্ধতিতে শূন্য মাধ্যমে কুলম্বের ধ্রুবকের মান কত? এসআই পদ্ধতিতে শূন্য মাধ্যমে কুলম্বের ধ্রুবক, দেখো এখানে কুলম্বের ধ্রুবক কোনটা? দেখো ওরা কে ধরেছে, আমরা যেটাকে কে ড্যাশ ধরছি ওটাই। তাহলে কি হবে? তাহলে হবে 9 × 10⁹। ঠিক আছে, ভুল করে -9 বসিয়ে ফেলবে না কিন্তু, আমি নিজে এই ভুলটা অনেক সময় করি। তাহলে 4πε0 = 9 × 10⁹, মানে তাড়াহুড়ো করতে গিয়ে ভুলটা হয়। ঠিক আছে, তাহলে এইটা আমরা মনে রাখবো। ঠিক আছে, আর যদি সিজিএস বলতো তাহলে কত হতো? সিজিএস বললে আমাদের 1 আসতো, যেটা এখানে লিখেই দিয়েছি অলরেডি। তারপর কি বলছে? তারপর বলছে অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয়। দেখো একক ধনাত্মক আধান মানে কি? আমার আধান দিয়ে ভাগ করতে হবে, আর যে পরিমাণ কার্য তার মানে কি? W। তাহলে W/Q করলে কি পাবো? আমরা পোটেনশিয়াল পাবো, একটু আগেই আমরা পড়লাম। তাহলে কি হবে? ওই বিন্দুর তড়িৎ বিভব, একটাই বিন্দুর কথা বলেছে। বিভব বা বিভব প্রভেদের এসআই একক কি? আমরা জানি যে ভোল্ট, তাহলে কি হবে আমাদের V। ঠিক আছে, তারপর কি বলছে?
তারপর বলছে প্রামাণ্য বা নির্দেশ বিভব হিসেবে পৃথিবীর তড়িৎ বিভব কত ধরা হয়। দেখো সবসময় মনে রাখবে যে পৃথিবীর বিভবকে আমরা সবসময় শূন্য ধরে চলি, ঠিক আছে? তাহলে পৃথিবীর বিভবকে আমরা সবসময় শূন্য ধরি, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, তোমরা কিন্তু মনে রাখবে, ঠিক আছে? তাহলে এইটা কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউ। তারপর বলছে কৃতকার্য আধান এবং বিভব প্রভেদের মধ্যে সম্পর্ক কি। দেখো সম্পর্কগুলো আমরা স্থাপিত করি। আমি বলছি যে ভি ইজ ইকুয়াল টু কি ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। তাহলে ডাব্লিউ কি হবে, ভি ইন্টু কিউ। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি হবে, ভি ইন্টু কিউ। তাহলে যে কোনো একটা থাকবে এর মধ্যে, তাহলে হয় এটা আছে, নাহলে দেখতে হবে যে আগেরটা আছে, ঠিক আছে? তাহলে এই দুটোর মধ্যেই নিশ্চয়ই কোনো একটা আমাদেরকে দেওয়া আছে। দেখো তো এবার চেক করি যে কোন অপশন আমার কাছে ম্যাচ করছে। ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি ইন্টু কিউ, হ্যাঁ এটাই ম্যাচ করে গেছে। দেখো এখানে ওরা আধানকে বড় হাতের কিউ ধরেছে, আমি ছোট হাতের কিউ ধরছিলাম, ওটা কোনো ম্যাটার না। তারপর বলছে 10 কুলম আধানকে 5 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে দিয়ে নিয়ে যেতে কতটা কার্য করতে হয়। দেখো 10 কুলম আধান বলেছে, তাহলে কিউ ইজ ইকুয়াল টু 10 কুলম, 5 ভোল্ট বিভব প্রভেদ, তাহলে ডেল ভি কত বলেছে, ডেল ভি বলেছে আমাদের 5 ভোল্ট। বলছে কতটা কার্য করতে হবে, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কোয়েশ্চেন মার্ক। তা আমরা জানি কি ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডেল ভি ইন্টু কিউ, একটু আগে করলাম না যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি ভি ইন্টু কিউ, ভি আর ডেল ভি ওটা কোনো পার্থক্য না, ঠিক আছে? তাহলে ডেল ভি মানে কত 5, আর কিউ মানে কত, কিউ মানে হচ্ছে 10, তাহলে করলে কত হবে আমাদের 50 জুল। তাও যদি কারোর সমস্যা থেকে দেখেছে দাদা এটা কি হয়ে গেল এখানে ডেল ভি ফেল ভি এই ওই হ্যানা তেনা কান্নাকাটি করতে হবে না, আমি করে দিচ্ছি। তাহলে আমি কি বললাম, আমি বললাম যে ডেল ভি ইজ ইকুয়াল টু আমরা ফর্মুলা পড়েছিলাম কি যতটা আমার কার্য করতে হবে ডিভাইডেড বাই কিউ। তাহলে এখান থেকে ডাব্লিউ কি আসবে, ডেল ভি ইন্টু কিউ। তাহলে ডেল ভি কত, ডেল ভি হবে হচ্ছে আমাদের কি 5, আর কিউ কত হবে, কিউ হবে হচ্ছে আমাদের 10। তাহলে করলে কত হবে 50, যেহেতু এটা কার্য তাই কার্য করলে কত হবে জুল। কেন, কারণ এটা কুলম্ব আর এটা ভোল্টে আছে, তার মানে সবাই কিসে আছে, সবাই আছে আমাদের এসআই পদ্ধতিতে, ঠিক আছে? তাই আমাদের 50 জুল হবে অ্যান্সার। তারপর 15 দাগের কোশ্চেন কি বলছে, বৈদ্যুতিক বর্তনীতে দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়। দেখো অ্যামমিটার আমরা কারেন্ট মাপার জন্য ব্যবহার করি, অ্যামমিটার আমরা কারেন্ট মাপার জন্য ব্যবহার করি, তাই এটা আমাদের আসবে না। মাল্টিমিটার আমরা সবকিছু মাপার জন্য ব্যবহার করি, যেটা আমরা প্র্যাকটিক্যালি ইউজ করি যখন আমাদের সেকেন্ড সেমিস্টারে আমাদের সেমিকন্ডাক্টর ফিজিক্সের ল্যাব হতো, তখন আমাদের মাল্টিমিটার ইউজ করতে হতো, ঠিক আছে? আর ভোল্ট মিটার আমরা ব্যবহার করি কি আমাদের ভোল্টেজ মাপার জন্য, ঠিক আছে? ভোল্টেজ মানেই হচ্ছে আমাদের বিভব প্রভেদ, ঠিক আছে? তাহলে হবে কি এটা আমাদের অপশন নাম্বার ডি, ঠিক আছে, ভোল্ট মিটার। আচ্ছা এই একটা জিনিস লিখে ফেলো যে আমাদের এই যে বিভব পার্থক্য, এই বিভব পার্থক্যকেই আমরা ভোল্টেজ বলি, ঠিক আছে? এই বিভব প্রভেদ বা বিভব পার্থক্য বা এটাকেই আমরা কি বলে থাকি, এটাকেই আমরা ভোল্টেজ বলি, ঠিক আছে? কখনো যদি আমরা বলি ভোল্টেজ, তার মানে কি বুঝতে হবে যে বিভব পার্থক্যের কথা বলা হচ্ছে, ঠিক আছে? তাহলে আশা করি এই সমস্ত জিনিসগুলো কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে। 15টা এমসিকিউ এনেছিলাম, 15টা এমসিকিউ একদম সলভ হয়ে গেছে। তো আমি তোমাদেরকে একটা জিনিসই হোমওয়ার্ক দেবো, যেটা তোমরা জানলে কমেন্ট করবে, আর যদি না জানো তাহলে গুগল করে বা অন্য কোথাও থেকে বা বই থেকে দেখে আমাকে খুঁজে অ্যান্সার করবে কমেন্ট বক্সে। সেটা হচ্ছে ভোল্ট মিটার আর ভোল্টা মিটারের মধ্যে পার্থক্য কি। একটা হচ্ছে ভোল্ট মিটার, একটা হচ্ছে ভোল্টা মিটার, একটা আকার জুড়ে যাবে, ভোল্ট মিটার ভোল্টা মিটার, ঠিক আছে? তো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, আজকের জন্য এটুকুই। আজকের লেকচারটা আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছো, যত রকমের নিউমেরিক্যাল পসিবল ছিল করানো হয়ে গেছে, যত রকমের কনসেপ্ট ছিল একদম ক্ল্যারিটির সাথে করানো হয়ে গেছে। তাই আশা করি তোমাদের আর কোনো কিন্তু প্রবলেম হবে না। আর এই যে আমরা কনসেপচুয়াল অ্যানালাইসিসের সাথে এই জিনিসগুলোকে পড়ছি, এর সুবিধা তোমরা বুঝতে পারবে যখন তোমরা ক্লাস 12-এ উঠবে, যখন তোমরা দেখবে যে বাকিরা বেসিক্স নিয়ে মাথা হাত দিয়ে পড়ে রয়েছে আর তারা বেসিক সলভ করতে গিয়ে টাইম ওয়েস্ট করছে, আর তুমি তখনই কিন্তু ক্লাস 12-এর অ্যাকচুয়াল পোর্শনগুলো, যেগুলো ধরো তখন ড্রিফট ভেলোসিটি আসবে, তখন ধরো অন্যান্য যা যা জিনিস আসবে, ঠিক আছে? ওখানে তোমার কিরচফস ল আসবে, যা যা আসবে সেগুলো তুমি বেশি টাইম দিতে পারবে। ওখানে বিভিন্ন ধরনের কমপ্লেক্স রেজিস্ট্যান্সের সার্কিট তোমাকে সলভ করতে হবে, সেগুলো তুমি করতে পারবে। তাই এখন ক্লাস 10-এর যে চলতরিত আছে সেটাকে খুব ভালো করে পড়ে ফেলো। এখন তো লাভ পাবে অনেক নাম্বার রয়েছে চলতরিতের আলো থেকে, প্লাস তোমরা কিন্তু ক্লাস 12-এ গেলেও একটা বিশাল অ্যাডভান্টেজ পাবে। তো আশা করি এই সমস্ত জিনিসগুলো তোমাদের মাথায় থাকবে এবং সবটা তোমরা ভালো করে কমপ্লিট করবে। এই লেকচারটা করার পর এর নোটস ডাউনলোড করবে, নোটস থেকে যদি কোনো কিছু মিসিং থাকে তাহলে সেগুলোকে খাতায় নোট ডাউন করে নেবে, এবং তারপর টেলিগ্রাম চ্যানেলে আমি তার ডেইলি প্র্যাকটিস কোশ্চেনের শিট দিয়ে দেবো, তো সেটাকেও সলভ করবে। তো এটুকু করলেই তোমাদের মাধ্যমিকের প্রিপারেশন একদম সলিড হয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট লেকচারে, আশা করি সেই লেকচারেও তোমাদেরকে প্রেজেন্ট পাবো। তো টিল দেন টাটা, গুড বাই।